ফাইন। আচ্ছা, কয়েকটা বিষয় একটু ছোট ছোট করে আলোচনা করব, তারপরে আমরা প্রেজেন্টেশনে চলে যাব। আজকে তো আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আমাদের আলোচনা আছে, এবং একই সাথে আজকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর পরে দুটো বিষয় একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা একটা দিব, আপনার হচ্ছে যে এটা হচ্ছে একটা কন্টেস্ট থাকবে। কন্টেস্টের প্রাইসটা আমি বলে দিব আজকে। আমরা একটা কোম্পানির স্ট্র্যাটেজিক প্ল্যান করব। সো এইখানে যারা যারা, এটা অপশনাল, আপনারা যদি অ্যাটেন্ড করতে চান কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। সো যদি মানে যারটা বেস্ট হবে তাকে আমরা 1000 টাকার একটা গিফট ভাউচার দিব, ঠিক আছে? এটা অপশনাল বেসিক্যালি, বাট এটা একটা কন্টেস্ট, এটা আপনাদের জন্য একটা কন্টেস্ট। আমরা একটা ব্রিফটা আমি দিয়ে দিব একটু পরে, মানে আমাদের ক্লাস শেষ করে। আর এখানে কিছু জিনিস আমি আলোচনা অল্প একটু করব, বাকিটা হচ্ছে যে আমি রিকোয়েস্ট করব যে সিনথিয়া, যেহেতু আমাদের স্পোকেন মানে আপনাদের স্পিকিং এবং রাইটিং এর দক্ষতা বাড়ানোর জন্য আমরা এই পুরো সময়টা জুড়েই আসলে কাজ করব, এবং সেখানে আসলে সিনথিয়া আপনাদের সাথে কাজ করবে, একসাথে কাজ করবে, যাতে আপনাদের এই স্কিলটা ডেভেলপ হয়। তো আমার কিছু কিছু অবজারভেশন আছে, আমি সেই পার্সোনাল অবজারভেশন গুলো আমি দিব আর কি। ভাইয়া, if you allow me, আমি দুটো কথা বলতে চাই হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, to all my family members. ওকে প্লিজ। সেটা হচ্ছে আমি হয়তো আচ্ছা, তার মাঝে আগে মাঝে আপনাদের ব্র্যান্ড রিলেটেড কিছু জিনিস রিফাত, বোঝাবো। রিফাত, জি। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই যে আসলে রিফাত মানে আমাদের সাথে মানে কাজ করছে, আমরা একসাথে কাজ করছি। রিফাত আসলে আমাদের ব্র্যান্ড এই মার্কেটিং ম্যানেজার। ব্র্যান্ড মার্কেটিং ম্যানেজার হিসেবে আছে আমাদের সাথে। এবং রিফাত বেসিক্যালি আপনারা হয়তো জানেন না, আমরা আপনাদেরকে স্পোকেনের জন্য একটা ইন্টেনসিভ প্রোগ্রাম আমরা ডিজাইন করছি। আপনাদের যারা আমাদের এই প্রোগ্রামের সাথে আছেন তারা প্রতি সপ্তাহে 3টা ক্লাস পাবে স্পোকেনের, এবং এটা থ্রু আউট আমাদের এই পুরো প্রোগ্রাম জুড়েই আর কি স্পোকেনের এই ইয়েটা থাকবে, যেখানে স্পিকিং এবং আমাদের এই 6 মাসের মধ্যে আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে আউটপুটটা এরকম হবে যে আপনারা স্পিকিংও করতে পারবেন, এবং লেখালেখিতেও আপনাদের বেসিক্যালি আপনার হচ্ছে যে হবে। সো রিফাত আসলে সেই জিনিসটা নিয়ে কাজ করবে, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্র্যান্ডের জায়গাগুলো নিয়ে রিফাত আসলে আমাদের সাথে কাজ করবে। আর টেকনিক্যাল বিষয় পুরোটাই আমি কাজ করব আর কি বেসিক্যালি। রিফাত এবার প্লিজ। হ্যাঁ, আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু জিনিস বলবো। আজকে ভাইয়ার ক্লাসটা শেষ হোক। আমি আপনাদের অ্যাসাইনমেন্টের কিছু জিনিস দেখেছি। হ্যাঁ, আমাকে ভাইয়া দেখার একটু মানে দেখতে বলেছিলেন একটা দুইটা জিনিস। তো আমি যেটা দেখলাম যে অনেকে ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর মধ্যে টেলিভিশন মার্কেটিং, নিউজ পেপার মার্কেটিং ঢুকিয়ে দিয়েছেন। ভাইয়ারা কি কেউ এটিএল, বিটিএল, টিটিএল সম্বন্ধে জানেন? এটিএল মার্কেটিং, বিটিএল মার্কেটিং, টিটিএল মার্কেটিং। above the line, below the line, through the line. হ্যাঁ, অ্যাবভ দ্য লাইনের এক্সাম্পলটা কেউ বলতে পারবেন? আচ্ছা, এটিএল মার্কেটিং বলতে বোঝায় অ্যাবভ দ্য লাইন মার্কেটিং, মানে হচ্ছে যেটা মানুষ সবচেয়ে বেশি দেখে, হ্যাঁ, বা শোনে, সেই জায়গায় যে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টটা করা হয় সেটা অ্যাবভ দ্য লাইন মার্কেটিং বলে, যেটার ক্রাইটেরিয়ার মধ্যে টেলিভিশন আর রেডিও পড়তো। এখনো মানুষ টিভি দেখে, এবং টিভি এখনো অ্যাবভ দ্য লাইনের মধ্যেই আছে। রেডিওটাও দেখা যায় মানুষ এখন হয়তো কোভিড এর জন্য অনেক বেশি শুনতেছে, টাইম পাস হচ্ছে, মানুষের অনেক ধরনের সাসপেন্স সিরিজ দেখাচ্ছে বা ভূতের হয়তো সিরিজ দেখাচ্ছে, সেজন্য ওটা দেখতেছে। তো এখন ওইটা অ্যাবভ দ্য লাইনের মধ্যেই আছে। বিলো দ্য লাইনের মধ্যে পড়ে হচ্ছে যেটা হচ্ছে প্রিন্টিং মিডিয়া, হ্যাঁ, যেমন ম্যাগাজিন, নিউজ পেপার, এগুলো হচ্ছে বিলো দ্য লাইন। আর টিটিএল থ্রু দ্য লাইনের মধ্যে ডিজিটাল মার্কেটিং সহ সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সবকিছু পড়ে। তো আমাদের টপিক খুব সম্ভবত ডিজিটাল মার্কেটিং ছিল। এম আই রাইট, নাজমুল ভাই? হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়েই তো মানে আমাদের এই পুরো জিনিসটা তো যেহেতু ডিজিটাল মার্কেটিং ছিল, ওটার মধ্যে আমরা টেলিভিশন বা ঢুকাতে পারবো না। বরঞ্চ আমরা যদি ফোকাস করি তাহলে আপনারা দেখবেন যে আপনারা যারা মোবাইলে গেমস খেলেন, আপনারা দেখবেন যে ফার্স্ট 4টা বেস্ট গেমস হচ্ছে পাবজি, যেটার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট যায়। তারপরে হচ্ছে শুনতে হাস্যকর লাগলেও একটা গেমস আছে ক্যান্ডি ক্রাশ, আই গেস, আমি জানি না, আমি এটা খেলিনি।
ক্যান্ডি ক্রাশ, সোডা, এগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট যায়, যেগুলোকে আমরা ওভিসি বলি, যে 7 বা 10 সেকেন্ড পরে একটা অপশন আসে স্কিপ অ্যাড। যদি আপনি স্কিপ করে যান তাহলে আপনি অ্যাডভার্টাইজটা ওই 7 বা 10 সেকেন্ড দেখলেন, আবার অনেকে পুরোটাই দেখে যদি ইন্টারেস্ট থাকে। তো তো সেগুলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। সোজা কথা, ডিজিটাল ডিভাইস যা যা আছে তার মধ্যে যে মার্কেটিং গুলা আমরা করি সেটাই হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং। সেটার মধ্যে টিভি, রেডিও, নিউজ পেপার ওগুলা আসবে না। আমি কি ক্লিয়ার হয়েছি সবার কাছে? হ্যাঁ, জি আপু। থ্যাংক ইউ সো মাচ। আমার এতটুকুই বলার ছিল, আর বাকিটা নাজমুল ভাই পরে বলবেন আপনাদেরকে। ওকে, আমি একটা বিষয়ে প্রথমেই সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ডকুমেন্ট আমরা যারা মানে একসাথে কাজ করছি, আমাদের ডকুমেন্ট আমাদের কন্টিনিউয়াস বেসিসেই লিখতে হবে। যারা ডিজিটাল মার্কেটার, যারা ট্রু ডিজিটাল মার্কেটার, আপনি দেখবেন সারা পৃথিবীতে তারা কিন্তু প্রচুর লেখালেখি করে, এবং আমাদের লেখালেখির প্র্যাকটিস সারা জীবনই রাখতে হবে। তো এই যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে, এগুলো ইটস পার্ট অফ ইওর, যে সামনে আমরা ধরেন একটা এক্সাম্পল, যে ধরেন একটা ক্যাম্পেইন ডিজাইন করতে দিলাম, কিংবা ধরেন যে একটা ব্রিফ লিখতে দিলাম, কিংবা একটা কিছু লিখতে দিলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো সেই জায়গাগুলোতে আপনাকে প্রেজেন্টও করতে হবে কিন্তু ক্লায়েন্টের সামনে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো সেই জায়গা থেকে এখানে আমি কিছু জিনিস একটু বলতে চাই। যেমন ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা এখনো অনেক ইস্যু আমাদের মধ্যে রয়ে গেছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে বোঝাতে চাই। তো খেয়াল করে দেখেন, আপনার থার্ড অ্যাসাইনমেন্টে আমি বের করি। আচ্ছা, এখানে পিডিএফ দিয়েছিলেন বেসিক্যালি। তো আমার দরকার সবসময় হচ্ছে ডক। আমাকে ডক দিবেন, কারণ আমরা এরপর থেকে অ্যাসাইনমেন্ট তো আমরা এতদিন প্লাজিয়ারিজমে খুব একটা চেক করি নাই, কিন্তু আমরা এখন থেকে প্লাজিয়ারিজমেও চেক করব। কারণ আপনি ডিজিটাল মার্কেটার, আর আপনি যদি প্লাজিয়ারিজমটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এগুলা বলবো আপনাদের যে প্লাজিয়ারিজম জিনিসটা কি। যেমন হ্যাঁ, সুন্দর মাই ভাই, মানে আমি স্যাটিসফাইড, মানে এখন যেটা দিছেন মানে কিছুটা স্যাটিসফাইড, কিন্তু এখানেও আমি কিছু জিনিস বলতে চাই। যেমন এখানে ফন্টের স্টাইলটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, যে আমার ফন্ট স্টাইলটা কেমন হবে। যেমন দেখেন, এটা হচ্ছে যে আপনার মেইন টপিক, ধরেন এটা হচ্ছে যে আপনার জব ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার মেইন টপিক, ঠিক আছে, আপনি উপরে দিয়েছেন, কোনো আপত্তি নাই। কিন্তু এইটার যে সাইজ, এটা হবে সব থেকে বড়, এটা হবে সব থেকে বড়। আপনি সাবমিটেড বাই দিয়েছেন, এখানে সাইজ বড় হয়ে গেছে। নো, ইট ইজ নট। আপনি সাবমিটেড বাই, সাবমিটেড টু দুটো একই সাইজে থাকা উচিত ছিল। এবং আপনাকে একটা জিনিস বলে রাখি, যদিও এটা মানে বরং আপনি এখানে যে সাবমিটেড বাই দিছেন, বড় হাতের দিছেন, মানে সাইকোলজি কিভাবে কাজ করতে পারে আমি আপনাকে সেই আঙ্গিকে বলছি। তা আপনি সাবমিটেড টু দিয়েছেন, তাহলে সাবমিটেড বাই মানে যেটা বড়, এখানে ফন্ট বড় হওয়া মানে প্রায়োরিটি বেশি। তাহলে আপনি এখানে সাবমিটেড বাই, আপনার প্রায়োরিটি বেশি নাকি সাবমিটেড, আপনার ক্লায়েন্টের প্রায়োরিটি বেশি নাকি আপনার প্রায়োরিটি বেশি? ডেফিনেটলি আপনার ক্লায়েন্টের প্রায়োরিটি বেশি। এখানে সাবমিটেড টুটারে বড় করা উচিত ছিল। বরং না, আমি দুটোই একই করতে বলছি। বরং যদি আপনি ওই জায়গা থেকে চিন্তা করেন, তাহলে এটা বড় করা উচিত ছিল। মানে কিভাবে আমরা চিন্তা করি আর কি, মানে সাধারণত। ফাইন। এবার দেখেন, এবার যখন কোন একটা ডকুমেন্ট লেখা হয়, তাহলে সিকোয়েন্সিয়ালি যে আমার এইটা হচ্ছে মেইন লিড যে টেক্সট, সেটা আমার সব থেকে বড়। ধরেন আপনি বললেন যে ভাই এটার ইয়ে হচ্ছে 16 সাইজ বা 20 ধরেন। আচ্ছা, যদি 20 সাইজ হয়, তাহলে আমার সেকেন্ড যে লিড হবে, ধরেন আপনি ভাগ করে নিলেন যে আপনার টোটাল 5টা সেগমেন্ট, 5টা সেকশন, যে লোকাল মার্কেটিং জব ডেসক্রিপশন, তাহলে এটার সাইজ আপনি ধরেন 14তে দিতে পারতেন, এটার সাইজ আপনি 14তে দিতে পারতেন। তার সাব যদি কোনো কিছু থাকে তাহলে আপনি সেটাকে 12 দিতে পারতেন। এটা একটা ইস্যু। এটা 14ই আছে, আপনি যেটা ধরলেন ফার্স্টে, এটা 14 আছে, তারপরেরটা আপনার 13, আর বাকিগুলো 11। যাই হোক মানে হ্যাঁ, ঠিক আছে। এবং আরো কি জিনিস আছে দেখেন, যেমন আপনার এখানে যে স্পেসিং, আপনি এই যে ইন্টারন্যাশনাল ডিজিটাল, মানে এটা আপনার জন্য বলছি না, এটা কিন্তু সবার জন্য বলছি, ঠিক আছে, এটা কিন্তু আমি সবার জন্য বলছি। যে দেখেন যে এখানে ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটিং জব ডেসক্রিপশন, এর পরে আপনি কি দিবেন, ম্যানেজ ফেসবুক অ্যাডস, তাহলে এটার মধ্যে একটা স্পেসিং থাকা উচিত ছিল। এম আই রাইট?
জিনিসটা দেখতে কি ভালো লাগতেছে। আবার এইটার পরে আপনি যে প্যারাগ্রাফটা শুরু করছেন সেখানে আপনার একটা স্পেসিং, এবং সেই স্পেসিংটা কিভাবে দেয়া যাইতো, সেই স্পেসিং আপনারা দিতে পারতেন এইখান থেকে। এই যে দেখেন, ধরেন যে এইখানে আমি একটা স্পেসিং, এই যে অলরেডি এইখানে আবার স্পেসিং কিন্তু ঠিকই ছিল আপনার, যে এখানে আপনার প্যারা স্পেসিং না, এখানে আমাদের এইখানে দেখবেন যে ওয়ার্ডে একটা স্পেসিং আছে 1.5 বিফোর আফটার, দেখছেন এই ধরনের স্পেসিং গুলো আপনারা ব্যবহার করতে পারেন এই সব জায়গাতে, যে এটার আগে একটা ছোট্ট মানে আপনার হচ্ছে যে মানে ইয়ে থাকবে। এবার আরো কোথায় কোথায় ইস্যু দেখেন, সাধারণত আমরা যখন ক্লায়েন্টদেরকে, হ্যাঁ রিফাত আজিজ, আপনি অলরেডি আছেন আমাদের সাথে, হ্যান্ড রেজ করতে হবে না, মাইক্রোফোন সবার জন্য অন করা আছে। ভাইয়া আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, যখন যেখানে আমরা বেনিফিটস বা কম্প্যারিজন দেখাবো সেখানে পয়েন্ট আকারে দেখানোটা খুব বেশি জরুরি। মানুষের আসলে এখন এত বেশি টাইম নাই যে মানুষ প্যারাগ্রাফ পড়বে, তারা না প্যারাগ্রাফ দেখলে মানে ভয় পেয়ে যায়। আপনারা নিজেরাই বলেন যে আপনাদেরকে যদি আমি পয়েন্ট আকারে কোনো কিছু প্রেজেন্ট করি আপনারা সেটা পড়বেন, নাকি আমি প্যারাগ্রাফ আকারে লিখলে সেটা পড়বেন? আপনাদের সাইকোলজি অনুযায়ী বলেন। অবশ্যই পয়েন্ট আকারে, এত বেশি পড়তে চাই না, কারণ ওটাতে কম টাইম লাগে এবং বুঝতেও সুবিধা হয়। সো যারা লিখতেছেন তাদের সবাইকেই আমি বলবো কম্প্যারিজন বিটুইন ডিজিটাল মার্কেটিং গ্লোবালি এন্ড লোকালি। আমি কিন্তু বেশিরভাগই দেখছি এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা ইয়ে না। আলাদাভাবে আমরা যেরকম ছোটবেলায় পার্থক্য লিখতাম না, এর সাথে তার পার্থক্য মাঝখানে টেবিল বানায় এপাশে ওপাশে, হ্যাঁ এভাবে করা উচিত। রাইট। এবং আরো কিছু জিনিস একটু বলতে চাই, যেমন আপনারা এখানে হচ্ছে যে মানে এই যে যেমন ধরেন এইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে দেখেন। আচ্ছা আমি যদি আপনার এটাকে অ্যালাইনটা ঠিক করি, আপনার এটা হচ্ছে যে জাস্টিফাই করি, এবং আমি যদি প্যারাগ্রাফের জায়গায় আসি তাহলে দেখেন আমার লাইন স্পেসিং মাল্টিপল। আমি যদি এরকম একটা লাইন স্পেসিং আনি 1.5 এবং বিফোর আফটার 0 দিয়ে, জিনিসটা কিন্তু আপনার একটু খেয়াল করে দেখেন, জিনিসটা অনেক সুদিং লাগতেছে। আগের থেকে এটা সুদিং লাগতেছে না পড়ার জন্য? দেখেন তো এটা কি পড়তে ভালো লাগে নাকি এটা পড়তে ভালো লাগে বলেন? পরেরটা ভাইয়া, এটা পড়তে ভালো লাগে, রাইট? জি রাইট। তাহলে কোথায় ছিল দেখেন, জিনিসটা ছিল এরকম আনজাস্টিফাইড। আমি প্রথমে সেটাকে জাস্টিফাই করলাম, আমি তাকে প্যারাগ্রাফ কি করলাম, এবং আমি যেটা করব আসলে একদম লাস্টে আমরা একটা থিসিসও করাবো, কারণ ওইটা আমি কারেকশন দিব একদম হার্ড কপিতে। ঠিক আছে, আপনারা থিসিস ধরেন পাঠাইলেন বা একটা রিপোর্ট আমাকে পাঠাবেন একদম শেষে, আমাদের এই পুরো 6 মাসের ট্রেনিং শেষ করার পরে, ওইটা আপনার জন্য অ্যাসেট থাকবে। অ্যাসেট কেন বলবো, কারণ এই অ্যাসেট হচ্ছে আপনি যদি ইন্টারভিউ দিতে যান, ফর এক্সাম্পল চাকরির ক্ষেত্রে হোক, বা ধরেন যে আপনি কোন একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তাকে আপনি দিয়ে দিলেন যে ভাই এই যে দেখেন এটা আমি একটা প্রোগ্রাম করেছিলাম, সেটার থিসিস পেপার হচ্ছে এই। তাহলে কি হবে, তাহলে যেটা হবে আপনার একটা নিজের একটা অ্যাসেট থাকলো, নিজের একটা, এটা আপনি দেখাইতে পারলেন। ঠিক আছে, তো এগুলো করব। আচ্ছা দেখেন এখানে একইভাবে সব জায়গায় আপনাদের এই যে স্পেসিং গুলো খুবই বাজে লাগছে আর কি। এটা এই যে দেখেন কিচ্ছু না, মানে জাস্ট এগুলোকে যদি আমরা একটু পুরোটাকেই আমি যদি পুরো জিনিসটাকে ধরেন প্যারাগ্রাফ নিয়ে আসি, 1.5 লাইন দিয়ে দিই, 0 বিফোর আফটার 0 দিয়ে দিই, দেখেন আরেকটু বেটার লাগবে, সুদিং লাগবে। পুরো ডকুমেন্টটা দেখতে দেখেন তো আগের থেকে অনেক সুদিং হয়েছে। এগুলো ঠিক করতে হবে। এবং আপনার হচ্ছে যে মানে প্যারাগ্রাফ কয়টা করবেন একটা পাতায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্পেস দেয়া, প্রপারলি স্পেস দেয়া, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা ছোটবেলায় কি কখনো শিখছি যে পরীক্ষার খাতায়, এসএসসি এইচএসসি পরীক্ষার খাতায় একটা পেজে 9-10 লাইনের বেশি লেখা যাবে না, তাতে টিচাররা বিরক্ত হয়ে যায়, চোখের মধ্যে ডিস্টার্বিং লাগে? কেউ কি এরকম পড়ছি ছোটবেলায়? হ্যাঁ, একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হতো। এরকম মানে দেখা যায় যাদের হাতের লেখা একটু ছোট তারা ঠিক আছে 10-12 লাইন লিখলেও লিখতে পারে, আবার অনেকে আমাদের একটু বড় বড় করে লিখতে বলতো। হ্যাঁ একটু বড় বড় করে লিখতে বলতো। এটা কারণটা কি, যেন দেখতে সুন্দর লাগে, মানে তার জন্য বিরক্ত না লাগে। যদি এটা প্যারাগ্রাফও হয় এটা যেন দেখতে সুন্দর লাগে। এটা এখন মানে আমি যে 4টা ভেঙে 4টা দিলাম, আপনি ইচ্ছা মতো 5টা 10টা প্যারাগ্রাফ করবেন একটা ডকুমেন্টের মধ্যে, এটা কিন্তু
মানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা আপনি একজন এক্সপার্ট হিসেবে আপনার কাছ থেকে এটা কখনোই কাম্য না। এবার দেখেন, ধরেন যে এই যে আমি যে প্যারাটা লিখছি তার উপরের প্যারাটা ডেফিনেটলি, এবং আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু শিখবো, অবশ্যই শিখবো প্রতিনিয়ত। তো এগুলো হচ্ছে যে একদম কমন মানে ইস্যু আর কি। আরো একটা জিনিস, সরি ভাইয়া, আরেকটা কমন সাজেশন হচ্ছে যে অনেক ডিজিটাল মার্কেটিয়ার যারা আছেন ইন্টারন্যাশনালি তারা ব্লগ লিখেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো তারা কিভাবে ব্লগ লেখেন একটু দেখবেন। খুব স্বল্প সীমিত ইনফরমেশনের মধ্যে ওনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে বুঝায় দেয়। আপনারা দেখুন, এবং আপনাদের হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামের মানে প্রত্যেক সেমিস্টারে আপনারা মানে একটা করে ব্লগ মানে লেখা ম্যান্ডেটরি। আমরা আরেকটু আগাইনি, আরেকটু টেকনিক্যালি আমরা আরেকটু মানে, কারণ আরো একটা দুটো ক্লাস পরে আমরা এই যে ওয়েবসাইট হ্যান্ড ওভার করবো, তারপরে টেকনিক্যাল ক্লাস শুরু হবে, তখন টেকনিক্যাল প্রেজেন্টেশন হবে। ওয়েবসাইট তো ভাইয়া পেয়ে গেছি ভাইয়া। সরি ওয়েবসাইট পেয়ে গেছেন? হ্যাঁ, অনেকে পাইছে অনেকে পায়নি আর কি, কাজ চলছে আর কি, ঠিক আছে। এবং আমি রিকোয়েস্ট করব আপনারা দামি ওয়েবসাইটে কাজ করতে করতে আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা ওয়েবসাইট থাকা উচিত। আপনারা যারা ডিজিটাল মার্কেটার সেখানে আপনি লিখবেন, এবং আপনার প্রথম লেখাটা, প্রথম ব্লগ বাংলায় মানে যেটা আমাদের ওয়েবসাইটে যাবে, সেখানে আপনার ক্রেডিট লাইন থাকবে যে আপনি এই কাজটা করেছেন মানে, এবং আপনার যদি ওয়েবসাইট থাকে সেখানে আপনার লিংক চলে যাবে। তার মানে বিষয়টা কিন্তু যে শুধু আমরা বেনিফিটেড হব আপনার ব্লগ থেকে তা না, আপনিও বেনিফিটেড হবেন, আপনারও ব্র্যান্ড ভ্যালু বাড়বে। সো প্রত্যেককেই একটা ব্লগ টাইটেল ইন দা মিন টাইম রেডি করতে হবে, মানে এই ইয়ের আগে আর কি, মানে এই সেমিস্টারের আগে বেসিক্যালি। তাহলে আমাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা ব্লগ ম্যান্ডেটরি লিখতে হবে। প্রত্যেক 4টা সেমিস্টার পরে আমাদের একটা মানে থিসিস পেপারের মতো একটা পেপার থাকবে, যেটা একদম ব্লগ কি ডিজিটাল মার্কেটিং এর উপর না yani যে কোনো কিছুর উপর? না ডিজিটাল মার্কেটিং এর উপরই ব্লগ, ঠিক আছে, অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর উপরে ব্লগ। আরেকটা হচ্ছে জিনিস যেটা ম্যান্ডেটরি লিখতে হবে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, একটা অনেক বড় সেগমেন্ট হচ্ছে কন্টেন্ট রাইটিং, যেটা থেকে মানুষ অনেক ইনকামও করে। এক্স্যাক্টলি, তো একটা মাস্ট কন্টেন্ট রাইটিং থাকবে। না এখন এখানে কন্টেন্ট রাইটিং, এখানে আরেকটা জিনিস একটু বলতে চাই, আমরা এখনো প্লাজিয়ারিজম চেক আপনাদের কাছ থেকে করি নাই, এবং আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থেকে আপনারা অবশ্যই মানে প্লাজিয়ারিজম চেক করে আমাদের কাছ থেকে ইয়ে দিতে হবে। এবং লাগলে আমরা হচ্ছে যে আমরা কপিস্কেপ পারচেজ আমাদের করা আছে, ইট ইজ পেইড। আপনারা প্লাজিয়ারিজম অনেক টুল আছে, ফ্রি টুল, যেখান থেকেও আপনারা আপনাদের লেখা আরো ফার্নিশ করতে হবে। মানে কোনো লেখা যেন কপি পেস্ট লেখা না হয়। অ্যাসাইনমেন্ট করেন আর যাই করেন, কোনো লেখা কপি পেস্ট হবে না, এটা হচ্ছে কথা। দরকার হলে 10টা লাইন লেখেন, কিন্তু দরকার হলে 10 লাইন লেখেন। এক্স্যাক্টলি, দরকার হলে 10 লাইন লেখেন, কিন্তু নিজের ইয়ে থেকে লেখেন আর কি। তো মাহি ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনার এই যে যেমন আপনার এই ডকুমেন্টটা আগের থেকে অনেক ইমপ্রুভ করছে, এখানে অনেক কারেকশন, আমি কিছু কারেকশন আপনাকে দিলাম প্রেজেন্টেশনের মধ্যে। যেমন এখানে অনেক ক্লামজি হয়ে গেছে, অনেক ক্লামজি। এটা মানে এটা অ্যাকসেপ্টেবল না। স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা অ্যাকসেপ্টেবল না। একটা ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্টের কাছে একটা প্রপোজাল দিবেন, ছুঁড়ে ফেলে দিবে, আর এটা কোনো লেখা হয়েছে নাকি? নো, ইট ইজ নট কারেক্ট। এগুলো ঠিক আছে, কিছু জিনিস ঠিক আছে। ওয়েব অ্যাপ্লিকেশন, ওকে ফাইন, ঠিক আছে। তো আমাদেরকে এই জিনিসগুলো আসলে খুব মানে ভালো মতো, এবং কালার সাইকোলজি নিয়ে বেসিক্যালি, সিন্স আই এম নট আর্টিস্ট, হয়তো কিছু জায়গায় আমার সাইকোলজি কাজ করে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, কিন্তু আমি সায়েন্টিফিক্যালি কোনো কালার সাইকোলজিস্ট না। আমি কাজ করতে করতে কিছুটা বুঝতে পারছি। যেমন আমি ড্রেস কোডের ক্ষেত্রে, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যেমন আমি ড্রেস কোডটা শিখছি কিভাবে, যে আমি কোন ড্রেস পরবো। আপনারা আমি মানে আমার লাস্ট যে কর্পোরেট ইয়েগুলো ছিল, ধরেন আজকে 4-5 বছর ধরে আমি এক ধরনের ড্রেস মেনটেন করি। যেমন আমি দেখবেন, মানে যদি কখনো দেখা হয় আপনাদের সাথে, দেখবেন যে আমি সবসময় হোয়াইট কালারের, হোয়াইট বলতে মানে হোয়াইট বা অ্যাশ এই কালারের প্যান্ট পরি, আর শার্ট খুব চকচকা শার্ট পরি, কালারফুল, ঠিক আছে, মানে কন্ট্রাস্ট করে আমি পরি, নিচে সাদা থাকে এবং উপরে আমি কালারফুল শার্ট পরি আর কি, ঠিক আছে। সো এইটা। আবার জুতাটা কিভাবে পরি, জুতার সাথে আবার বেল্ট আমি ম্যাচ করে পরি, যে জুতা যদি আমার কালো হয় তাহলে বেল্ট কালো, আবার জুতা যদি আমার হচ্ছে যে আপনার
ইয়ে হয় কি বলে হচ্ছে যে ইয়ে রঙের কি বলে ওটাকে জুতার সাথে বেল্টের কালার অলওয়েজ ম্যাচ করে। লাইক ওইটাকে কি বলে বাদামি কালার নাকি ব্রাউন, ব্রাউন, ব্রাউন হ্যাঁ চকলেট। এক্স্যাক্টলি ব্রাউন। ব্রাউন বা চকলেট। জুতার কালার যদি ব্রাউন হয় তাহলে আমার বেল্টের কালার ব্রাউন হবে। তাহলে আপনি যখন একটা কম্বিনেশন করে আপনি যখন প্রেজেন্ট করবেন, কারণ আপনি সিন্স ইউ আর গোয়িং টু বি আ ডিজিটাল মার্কেটিয়ার, এগুলো আমরা আস্তে আস্তে মানে এই মানে আমাদের ড্রেস কোড নিয়েও আমরা কথা বলবো হয়তো লাস্ট সেমিস্টারে যে, কিন্তু এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখেন এই কালার সাইকোলজি নিয়ে আমাদের একটা ক্লাস হবে এবং ফার্স্ট সেমিস্টারে যে আপনার কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে। ঠিক আছে, আই এম নট এ সায়েন্টিস্ট, মানে আমি যেহেতু আই এম নট আর্টিস্ট, আমি আর্টিস্ট না, আমি কাজ করতে করতে শিখেছি। এখানে আমাদের ভিজুয়ালাইজার আছে আমাদের টিমে, সিনথিয়া ফ্যাশন ডিজাইনার, এই বিষয়ে সিনথিয়ার ভালো নলেজ আছে কালার সাইকোলজি নিয়ে, সে একটা ক্লাস নিবে, মানে নেক্সট ক্লাসের পরের ক্লাসটা আমাদের আমি কালার। চেষ্টা করব যে কোন কালারটা দিয়ে কি বুঝায়, ঠিক আছে? প্রত্যেকটা কালারের কিন্তু একটা মিনিং আছে, হ্যাঁ। সে ফর এক্সাম্পল আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, মানে সবুজ দিয়ে বুঝায় হচ্ছে সজীব, তারপরে হচ্ছে যেটা কিনা প্রাণবন্ত, যেটা আমরা এইভাবে বলি। আবার যদি আপনি পার্পল ইউজ করেন, যেটা আমরা বলি বেগুনি, সেটা দিয়ে আবার বোঝায় হচ্ছে মানে আভিজাত্য, হ্যাঁ, রয়্যালটি, হ্যাঁ। সো এরকম কিছু জিনিস আছে, আমি সেগুলো আপনাদের বেসিকটা বোঝানোর চেষ্টা করব অ্যালং উইথ স্লাইড অফ 3 or 4 প্রেজেন্টেশন, পিপিটি প্রেজেন্টেশন। ওকে, ফাইন। সো আমি মনে হয় আজকে মানে কিছু আলোচনা আমি অলরেডি করছি এবং আমি আরো আলোচনা করব। আমরা একটু আপনাদের কাছ থেকে আলোচনা শুনে আসতে চাই। আজকের প্রেজেন্টেশনটা কে প্রেজেন্ট করবেন বলেন, কে কে করতে চান ফার্স্টে? আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু আপনাদেরকে ইংলিশে প্রেজেন্ট করাবো। ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা বাংলায় প্রেজেন্ট করছি, সেকেন্ড সেমিস্টারে কারণ আমরা স্পোকেনের প্রতি সপ্তাহে 3টা ক্লাস আপনারা পাচ্ছেন। সো সেকেন্ড সেমিস্টার থেকে obviously you are supposed to present yourself in English. হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আমি আসলে কি বলবো, আচ্ছা আজকে আমাদের প্রেজেন্টেশন ছিল হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর এ বিজনেস। তো আমি হচ্ছে যে একটা ফুড বিজনেস নিয়ে আসলে বিজনেস করার ট্রাই করছি, যেটা মূলত আসলে এটা আমার একটা বিজনেস করার ইচ্ছে ছিল, করা হয়নি সামহাউ যে কোনো একটা কারণে। আমি লোগোটাও আমি বানিয়েছি, তো এটার উপরে আসলে করার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। আমার প্রতিষ্ঠানের নামটা দিয়েছিলাম হচ্ছে ফুডকাট, আর এটা হচ্ছে যে কোম্পানির লোগো ছিল আর কি। তো এরপরে আমি ভাইয়া এখানে আসলে আমি কি এটা করা উচিত হবে আমি বুঝতে পারতেছি না। আমি হচ্ছে 4টা স্ট্রেংথ, উইকনেস হচ্ছে আপনার অপরচুনিটি, এই 4টা স্লাইড আসলে মেক করছি জাস্ট। আচ্ছা এইটাই দেখাও তুমি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ তো এটা একটা কম্পোনেন্ট, তাই না? মানে প্ল্যানিং করার আগে তো আমার SWOT অ্যানালাইসিস, এটা তো একটা কম্পোনেন্ট, রাইট? জি জি জি। তো আমি লিখছি কিন্তু আমি স্লাইড গুলো বানাইতে পারিনি, আসলে সময় পাইনি, এইজন্য সেটা একটু। আচ্ছা এই SWOTটাই তুমি বলো তাইলে তো হলো। আচ্ছা SWOTটা আমি ফুল মার্কেটটা অ্যানালাইসিস করে অনেকগুলো পাইছি, সেখান থেকে হচ্ছে যে যে SWOTটা ছিল আমি সেটা আসলে প্রেজেন্ট করার ট্রাই করি। স্ট্রেংথ SWOT অ্যানালাইসিস বলতে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি হচ্ছে আপনার থ্রেট। হ্যাঁ, SWOTের মধ্যে হচ্ছে যে আমার ফুড বিজনেসের মধ্যে হচ্ছে যে আমি তো নতুন, সেহেতু এখানে হচ্ছে যে আমার যে স্ট্রেংথটা সেটা হচ্ছে যে আমি মূলত সব ধরনের প্রোডাক্ট, সুইটস এবং হচ্ছে যে ইয়োগার্ট বা বাটার এই টাইপের গুলো হচ্ছে যে প্রোভাইড করবো। আমার হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটিস থাকবে, যেটা হচ্ছে যে অনেক কোম্পানি নাই। নিউ আইটেম তৈরি করা থাকবে, স্পেশাল প্যাকেজ সিস্টেম থাকবে, তারপরে প্রোভাইড ট্রেডিশনাল আইটেম থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে উইকনেস যেটা ছিল, উইকনেস হচ্ছে যে 24 ঘন্টার বেশি আমরা হচ্ছে যেগুলো আসলে স্টোর করতে পারি না। ম্যানুফ্যাকচারার না, আমরা সাপ্লায়ার। সরি, এটা আসলে ভিডিও আকারে করছি, এটা চলে যাচ্ছে। তারপরে ফিনান্সিয়াল সাপোর্টটা হচ্ছে খুব আমাদের একটা উইকনেস পয়েন্ট, কারণ ওই ধরনের নেই। আর হচ্ছে হিউম্যান রিসোর্সটা আমাদের এখনো অভাব রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের অপরচুনিটি গুলো হচ্ছে যে অনলাইন হচ্ছে যে এখানে এখনো বাংলাদেশে কোম্পানিগুলো এখনো ওই ধরনের অনলাইন অ্যাক্টিভিটিস আসলে করে না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের একটা অ্যাক্টিভিটি আপনার বলতে পারি। ডিমান্ড আছে বাংলাদেশে অনেক মিষ্টি জাতীয়, এবং প্রত্যেকটা ট্রেডিশনাল ওকেশন হচ্ছে যে আপনার মিষ্টি দিয়ে আমাদের দেশে উদযাপন করা হয়।
অনলাইনে হচ্ছে যে পিপল এখন আস্তে আস্তে আসলে পরিচিত হচ্ছে। তারপর হচ্ছে যে আপনার আমরা বেস্ট কোয়ালিটি দিব। এটা কিন্তু অপরচুনিটি না, বুঝছো আমজাদ? বেস্ট কোয়ালিটি এটা তোমার স্ট্রেংথ বা এটা একটা ভেগ জিনিস, কিন্তু বেস্ট কোয়ালিটি কথাটা একটা ভেগ জিনিস। ঠিক আছে, তারপর এটা আসলে অপরচুনিটি, এটা স্ট্রেংথ হইতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর কোয়ালিটি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আমরা ম্যানুফ্যাকচার না, আমরা প্রোডাক্টগুলো আমরা কালেকশন করব দেন সাপ্লাই করব। তো সেক্ষেত্রে হচ্ছে যে ট্রাফিক জ্যাম একটা বড় ইস্যু এবং অ্যাক্সিডেন্ট একটা বড় সমস্যা মনে হচ্ছে। তারপর হচ্ছে কাস্টমাররা এখন হচ্ছে যেহেতু আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক দুইটা থাকবে, কাস্টমাররা এখন ফেসবুক ইউজ করে ওয়েবসাইটে ওই ধরনের যায় না, তো এটা একটা সেই আমার থেকে মনে হয়েছে। তারপর হচ্ছে যে আপনার অনেক বেশি কম্পিটিটর এখানে আছে। তারপর হচ্ছে যে আমাদের পেমেন্ট সিস্টেমটা এখনো অ্যাভেলেবেল না, মানে আপডেটেড না, এটা আসলে ছিল। আর যদি একদমই বেসিক, জাস্ট মানে তুমি করছো আর কি, জাস্ট মানে আমি যদি আপনাকে ভাই ইয়েটা শেয়ার করি তাহলে আমি আসলে ইয়েটা দেখাইতে পারতাম। সেটা হচ্ছে আমি যেটা করছি আপনার নাজমুল ভাই, অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্ট করলে কেমন হয়? কারণ অ্যাসাইনমেন্টটা তো পুরাই করা আছে, ওখান থেকে যদি হ্যাঁ করুক অ্যাসাইনমেন্টটা। তো এই যে এটা করলেও হয়। এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টটা রেডি করছিলাম, কিন্তু আসলে এটা হয় নাই। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা যদি আমি শুরু করি সেক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রোডাক্ট হচ্ছে যে আমার অল কাইন্ড অফ সুইট থাকবে, ইয়োগার্ট থাকবে এন্ড বাটার আইটেম থাকবে। বিজনেস নেম হচ্ছে ফুডকার্ট। তারপর হচ্ছে যে ইউনিক যে আমাদের ইয়েটা থাকবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্পেশাল অর্ডার যেগুলো থাকবে, যেমন বিয়ে, জন্মদিন বা এই ধরনের বড় অনুষ্ঠান যেগুলো থাকবে, সেগুলোতে হচ্ছে যে আমার অর্ডারের মধ্যে হচ্ছে স্পেশাল কিছু গিফট আইটেম থাকবে। না, এটা তো ইউএসপি তো এটা ইউনিক পজিশনিং স্টেটমেন্ট কি হইলো? এটা না বলে এই যে একটু বুঝিয়ে দিবেন, এটা মানে আমার কাছে একটু ক্লিয়ার না, মানে আমি একটু ক্লিয়ার হইতে চাই এই ইউনিক পজিশনিং স্টেটমেন্টটা। একটা হচ্ছে যে আপনার বড় অর্ডার আসলে সেখানে হচ্ছে যে আপনার একটা গিফট আইটেম না, ইউএসপি বলতে আসলে এটা বোঝায় না। আপনি যেটা লিখছেন মানে আমজাদ যেটা লিখছে সেটা হয়নি আর কি। আচ্ছা, এই যে দেখি আমরা বিভিন্ন অর্গানাইজেশনের ইউনিক পজিশনিং স্টেটমেন্ট আর কি দেখে আসি। যেমন ইউনিক পজিশনিং স্টেটমেন্ট অফ, যেমন গ্রামীণ ফোনের জন্য যেমন নেটওয়ার্ক বা কোকা-কোলা, আমরা একটু দেখি আর কি। হ্যাঁ রাইট, যেটা ভাইয়া বললো যে গ্রামীণ ফোনের জন্য হচ্ছে নেটওয়ার্ক কভারেজ। হ্যাঁ আচ্ছা, এখানে কোকা-কোলার ব্র্যান্ড পজিশনিং স্টেটমেন্ট কি এখানে কিন্তু আছে। কি আছে? ব্র্যান্ড পজিশনিং, ইউনিক পজিশনিং স্টেটমেন্ট আপনার আনতে গেলে আপনাকে অনেকগুলো কোম্পানির ইউনিক পজিশনিং স্টেটমেন্ট স্টাডি করে আসতে হবে। যেমন কোকা-কোলা, দেখেন কোকা-কোলার ফার্স্ট ব্র্যান্ড পজিশনিং কি ছিল? যে কিউর টু হেডেক এন্ড ফ্যাটিং। ঠিক আছে, এটা মাথা ব্যথা দূর করে এবং হচ্ছে যে আপনার এই যে আমরা যে মোটা হয়ে যাই সেই মোটা হইতে দেয় না আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়েছে যে 2014 তে এসে আবার ও কি আনছে? আচ্ছা, লিভ অন দ্য কোক সাইড অফ লাইফ। আচ্ছা, পজিশন রিফ্রেশিং এন্ড থার্স্ট কোয়েঞ্চিং। ঠিক আছে, সো বিভিন্ন অর্গানাইজেশনের ইউনিক পজিশনিং স্টেটমেন্ট আপনাদেরকে স্টাডি করতে হবে। করার অনেকগুলো স্টাডি করলে দেন আপনি হচ্ছে যে তখন আপনারটা করতে পারবেন। আমরা আরেকটু দেখে আসি। যেমন আমরা এই কয়েকদিন আগে যে সানদাসের যেটা আপনাদেরকে দিয়েছিলাম, ওইটার ইউনিক পজিশনিং স্টেটমেন্ট কি ছিল দেখছেন? যে মানে লংজিভিটি বলছে কমফোর্টেবল, কুইক, ওয়্যারেবল। ঠিক আছে, যে মানে সহজে পরা যায়, আরামদায়ক এবং হচ্ছে যে টেকসই। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে যে আমি হচ্ছে যে বিভিন্ন ধরনের মানে ঐতিহ্যবাহী যে ইয়েগুলো আছে, যেমন হচ্ছে আপনার কুমিল্লার রসমালাই বা হচ্ছে যে আপনার এই ধরনের প্রোডাক্ট গুলো আমি এখানে দেওয়ার ইনক্লুডেড করার আমার ছিল। তো আমি হচ্ছে যে কি ওইটা একটা দিতে পারি? আপনারটা কেমন হতে পারে সেটাই চিন্তা করতেছি যে মানে তাহলে আপনারটা যদি আনতে হয় তাহলে তো আমাদেরকে স্টাডি করতে হবে। মনে করেন যে গ্লোবাল যেই ব্র্যান্ড গুলো আছে, কুকিজ ব্র্যান্ড, তাই না? মানে আপনি তো কুকিজ নিয়ে কাজ করবেন, তাই তো? রাইট? জি জি। আচ্ছা, কুকিজ বা সুইট মনে হয়, রাইট? মিষ্টি, সুইট। আচ্ছা, তাহলে মনে করেন যে গ্লোবালি যদি আমি চিন্তা করি, গ্লোবাল সুইট ব্র্যান্ড আসেন, টপ 10 কনফেকশনারি ব্র্যান্ড, মানে আপনার কনফেকশনারি আর কি বেসিক্যালি, রাইট?
সর্ট অফ। আচ্ছা হারিবো দেখে আসি, হারিবোর কি অবস্থা। ব্র্যান্ড পজিশনিং স্টেটমেন্ট অফ হারিবো। যেমন প্রমিনেন্ট সুইট করেছিল মানে আপস্কেল ডাইনিং, এটা একটা ইউনিক সেলিং পয়েন্ট। কি করছিল ওরা? মানে আপস্কেল মানে আভিজাত্যের কি জানো তো, মানে আপস্কেল আচ্ছা ডাইনিং, আভিজাত্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আভিজাত্য মানে প্রিমিয়াম সুইটস। হ্যাঁ আভিজাত্য মানে প্রিমিয়াম সুইট, মানে ও আভিজাত্যের। আচ্ছা ইনোভেশন, জয় ফর কিডস এন্ড গ্রোন আপস, ব্র্যান্ড অ্যাসেট। এই যে দেখেন একটা ব্র্যান্ড নিয়ে আপনি যদি স্টাডি করেন তাহলে কত কিছু চলে আসে। দেখেন এই যে দেখেন আপনার হচ্ছে যে ব্র্যান্ড ডোমেইন কি, হ্যাঁ ব্র্যান্ড ডোমেইন হচ্ছে ওদের ব্র্যান্ড ডোমেইন হারিবো। হারিবো একটা আপনার ওদের ব্র্যান্ড ডোমেইন কোথায়? ব্র্যান্ড ডোমেইন হচ্ছে কিডস। তারপরে হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালুস কোথায়? ব্র্যান্ড অ্যাসেট। দেখেন ব্র্যান্ড অ্যাসেটও খুব ইম্পর্টেন্ট। হারিবয় দেখছেন, মানে হারিবো একটা ব্র্যান্ড, তার ব্র্যান্ড অ্যাসেট কি? হারিবয়। মানে এটা দেখলেই বুঝতে পারবে যে ও আচ্ছা এটাই হচ্ছে যে হারিবো, এটা থাকা মানেই হারিবো, তাই না? সো তার মাথায় রাখা। যেমন আমাদের টার্টলস এর ক্ষেত্রে আপনারা ব্র্যান্ড অ্যাসেটের মধ্যে আপনারা মাস্কট দেখেন, ঠিক আছে? এটা কিন্তু একটা ব্র্যান্ড অ্যাসেট। ব্র্যান্ড পার্সোনালিটি, ব্র্যান্ড রিফ্লেকশন, ব্র্যান্ড ভ্যালুস, ব্র্যান্ড অ্যাসেট, আচ্ছা তারপরে ব্র্যান্ড পার্সোনালিটি, সো অনেক কিছুই আছে। আচ্ছা যাই হোক, আপনারা আসলে স্টাডি করতে হবে আমজাদ, স্টাডি না করে এটা বলা যাবে না। আমরা পারফেক্ট টিটটা দেখি, পারফেক্ট টিটটা দেখলেই আমরা আমাদের এক্সাম্পল আর কি আপনার আচ্ছা এটা তো আওয়ার মিশনের বললো, মিশন আওয়ার ভ্যালুস, বেটার ফর ইউ, এটা তো ট্যাগ লাইন। আচ্ছা ভাই এটা তাহলে তো পরে হতে দিয়ে করা যাবে, সমস্যা হ্যাঁ নেই। ঠিক আছে, আমরা একটু অন্যদের কাছ থেকে দেখে আসি তাদের কি অবস্থা। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন না মাহি ভাই। এই ইউনিক পজিশনটা মানে এটা কিসের উপর চিন্তা করে তারপরে তৈরি করে, মানে এটা তৈরি করার ওয়ে কি? মানে মানে আপনার প্রোডাক্টের একটা থাকবে না, আপনার প্রোডাক্ট মানুষ ক্যান কিনবে। মানে আপনি তো বাজারে তো আপনি যে আসছেন তাই না, এটার তো একটা মানে মানে আপনার মানে আরো তো 5টা কোম্পানি আছে, আপনি আপনার কাছ থেকে কেন নেবে? ওয়াই? আপনি কোথায় পজিশনিং করতে চান? মানে আপনাকে যেমন আমাদের টার্টলস এর ক্ষেত্রে দেখেন আমরা মানে যদিও একটা ইনফ্যান্ট ব্র্যান্ড, আমরা কিন্তু ধরেন এই যে মানে ট্রেনিংও করাইতাম, অনেকগুলো ট্রেনিং আমরা চিন্তা করছিলাম যে টার্টলস এ শুরু করব, আমরা কিন্তু সব ফেলে দিছি, স্পোকেন ফেলে দিছি। কারণ আমরা আমাদের ব্র্যান্ড পজিশনিংটা করতে চাই হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে? আমরা স্পোকেন ইংলিশে ব্র্যান্ড পজিশনিং করতে চাই না, বুঝতে পারছেন? সো আপনি আপনার পজিশন মানে আপনার অবস্থানটা কোথায় হবে আসলে, বাজারে মানুষ আপনাকে কি হিসেবে জানবে, এটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কি ডিফারেন্সিয়েটর, মানে অন্যের থেকে আমি কেন আলাদা? না ডেফিনেটলি ডিফারেন্সিয়েটর তো বটেই, কিন্তু আপনি আপনার বাজারে মানুষ আপনাকে কি হিসেবে ট্রিট করবে। যেমন মিঠাই বললে মনে হয় যে আচ্ছা মিষ্টি, হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আপনার ধরেন যে টার্টলস বললে আচ্ছা ঠিক আছে তাহলে এটা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। আমি একটু বলবো, হ্যাঁ আপনাকে আমি একটু অ্যালাউ করতে যাচ্ছিলাম আর কি, যদি আপনি হেল্প করেন। ইউনিক সেলিং পয়েন্ট বলতে মানে নিজেকে আস্ক করতে হবে যে আমার মধ্যে কি ইউনিকনেস আছে যে জন্য আমি মার্কেটে সার্ভাইভ করব, অন্যের থেকে আমি আলাদা। জাস্ট এটাই, মানে অন্যের থেকে আমি কোন ক্রাইটেরিয়াতে আলাদা যার জন্য আমি মার্কেটে সার্ভাইভ করতে পারবো বা পিপল আমাকে অ্যাকসেপ্ট করবে। লাইক আমি যদি এখন ভাই এটা তো যে ইউএসপি না, এটা হচ্ছে ইউনিক পজিশনিং। হ্যাঁ আপনি যখন ইউএসপি এর উপর বেস করে কিন্তু আপনি পজিশন করবেন, ওইটাই আর কি। হ্যাঁ ওইটাই, মানে ইউএসপি এর উপরে বেস করে তো আপনি স্টেটমেন্ট দাঁড় করাবেন না, মানে স্টেটমেন্ট করবেন। হ্যাঁ ওটাই আর কি। হ্যাঁ ফেরদৌস ভাই শেষ করেন, সমস্যা নাই। হ্যাঁ এটাই ভাই, এটুকুই ছিল। হ্যাঁ যেমন আমরা তো কোকা কোলার ক্ষেত্রে দেখলাম, আমরা আরো দুই একটা প্রতিষ্ঠানের দেখতে পারি। ধরেন যে আপনার ম্যাগি বা নেসলে যদি আমি বলি, এটা তো এসটিপি, মার্কেটিং স্ট্র্যাটেজি অফ নেসলে। দেখেন এগুলো আমাদেরকে পড়তে হবে আসলে, মার্কেটিং স্ট্র্যাটেজি অফ নেসলে। আমরা দেখে আসি নেসলের স্ট্র্যাটেজি কি, একটু দেখি আমরা।
দেখেন ইন্ট্রোডাকশন টু নেসলে, দেখি হিস্ট্রি, এই যে লোগো, এটা ইন্ডাস্ট্রি হচ্ছে এত, সুইজারল্যান্ড হচ্ছে হেডকোয়ার্টার। আচ্ছা, মেইন কম্পিটিটর কারা এখানে আছে, মিশন স্টেটমেন্ট কি আছে, we strive to bring consumer food that are safe, of high quality and provide optimal nutrient। এই যে দেখেন ও বলতেছে যে আমরা সেফ ফুড দেই, অপটিমাল নিউট্রিয়েন্ট মানে হচ্ছে যেটা দরকার আসলে নিউট্রিয়েন্ট, টু মিট physiological needs, helps provide selection for all individual taste and lifestyle preferences। মোটো কি, good food good life। Vision statement, Nestle aim to meet the various needs of the consumer every day by marketing and selling foods of a consistently high quality। Organizational hierarchy, আচ্ছা এগুলো দিচ্ছে, পোর্টফোলিওতে কি কি আছে সেগুলো দেখাইছে। হ্যালো, নাজমুল ভাইয়ের কারেন্ট চলে গেছে। যারা ওয়েবসাইট পেয়েছেন কেউ একজন একটু দেখান তাহলে আমরা দেখি কেমন। এটা কোথায় দিচ্ছে? যার ইমেলে দিয়ে দিচ্ছে নাকি? ইমেলে স্প্যাম ফোল্ডারে চেক করেন, স্প্যাম ফোল্ডারে চলে যায় মেইলটা। আমি স্প্যামে চেক করছি, চেক করে দেখি যে মেইল চলে গেছে স্প্যামে। আমার এখানে আসে নাই। না, আমারও আসে নাই। আমারও তো নাই। মনে হয় ওই গ্রুপে দেখছিলাম অনেকের মেল আইডি চাইছিল, মনে হয় যারা দিছে তাদেরকে মনে হয় ওরা দিছে। হ্যাঁ, ওই সবার মেইল চাওয়া হয়েছিল আর কি, ওই মেইল গুলো মনে হয় পাইনি, যার কারণে দিতে পারিনি আর কি। ভাইয়া আমাদের মেল তো দেয়া ছিল নাকি? হ্যাঁ, অনেকেই হয়তো খেয়াল করে না, এবার দেখে না, এই জন্য দিতে পারে না। তো দেখিনি। আমিও একটু আগেই দেখছি, আমিও কিছুক্ষণ আগেই দিছি ক্লাসে জয়েন হওয়ার আগে। পাইছেন কতজন? আচ্ছা, হয়তো উনি কাজ করতেছে আর কি, ডেভেলপার। আচ্ছা, আমাদের এখানে কি কেউ কি পেয়েছেন? মাহি ভাই পেয়েছে বলছে। মাহি ভাই একটু দেখান তো। মাহি ভাই তাহলে আপনি একটু শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন দেখি। হ্যাঁ, মাহি ভাই দেখা যাচ্ছে। এই যে ফার্স্টে যে এই মেইলটা, এইটা আসবে আর কি, এটা থাকবে হচ্ছে স্প্যামে। আমি স্প্যাম থেকে এটাকে আমার এখানে মেইন ফোল্ডারে নিয়ে আসছি। তো এই ইয়াটার ভিতরে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম থাকবে আর একটা লিংক থাকবে। ক্লিক করলে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনার এই যে ইউজার নেম দিয়ে লগইন করবেন। এটা হচ্ছে আপনার লগইন করলে এই যে এটা হচ্ছে আপনার লগইন ইন্টারফেস। এটা হচ্ছে আপনার এই মানে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড আর কি, এটা ব্যাকএন্ড। তো এখানে হচ্ছে যত কাজকর্ম আছে সবকিছু এখানে করতে হবে। আর এই যে এটা হচ্ছে মেইন সাইট আর কি, মানে মূলত আপনার T3 যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার মধ্যে আমাদেরকে সবাইকে একটা সাবডোমেন, সবার নামে একটা করে সাবডোমেন করে দিচ্ছে, এই যে abdullah.darseltan.com। তো darseltan.com হচ্ছে আপনার মেইন ওয়েবসাইট, আর এখানে একটা সাবডোমেন করে দেওয়া হচ্ছে। তো এই সাবডোমেন আপনার হাজার করে দেয়। তো বেসিক্যালি যে লিংকটা মেইলে আসবে, ওই লিংকের মাধ্যমে যে তারপরে পাসওয়ার্ড নিজেই দিতে হবে, মানে নিজের পাসওয়ার্ড নিজেকেই দিতে হবে নাকি? হ্যাঁ, এই যে এখানে একটা ইউজার নেম দিবে আর এই আপনার লিংকটা দিবে, এই লিংকে ক্লিক করবেন। আমি তো এটা ক্লিক করে ফেলছি, ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিয়ে দিছি, তো এখন আর আগের মতো আসবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এই লিংকটাতে ক্লিক করলে বলবে যে নিউ পাসওয়ার্ড সেট করার জন্য। তো নিউ পাসওয়ার্ড সেট করার পরে আপনাকে বলবে যে ইউজার নেম দিয়ে লগইন করতে। তো তারপরে ইউজার নেম দিয়ে আপনি লগইন করবেন। এই আর ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমার হচ্ছে কালকে আমি ইলেকট্রিক্যাল লাইনটা ঠিক করাবো। আমার রুমে, আমি যে রুমে আছি, আইপিএস এর সাথে আমার কম্পিউটারটা করা নাই, কনফিগার করা নাই। আচ্ছা, আমরা একটু প্রেজেন্টেশন নিতে থাকি, তারপরে কারেন্ট আসলে আমি এর মধ্যে আলোচনা করব আর একটু, যদি কাইন্ডলি ভাব করতে পারি নাজমুল ভাই, যদি পারমিশন দেন। হ্যাঁ, করেন ভাই, করেন মাধব ভাই। Thank you everyone. Welcome to my presentation. It's a class 5 assignment. I'm Mahatabuddin Ahmed. আমাদের আজকের প্রেজেন্টেশন স্ট্যাটিস্টিক্যাল প্ল্যানিং ফর চানমিয়া অনলাইন। চানমিয়া অনলাইন নিয়ে গত ক্লাসে আমি তার ব্র্যান্ড ব্রিফটা দিয়েছি, আজকে তার প্ল্যানিংটা বলছি। প্রোডাক্ট নেম, বিজনেস নেম, প্রোডাক্ট, তার প্রোডাক্ট ছিল সে হচ্ছে গিফট কার্ড বিক্রি করে এবং গেজেট করে। ইউনিক পজিশনিং স্টেটমেন্ট
অ্যাফোর্ডেবল ইউনিক গিফট সার্ভিস, সে খুব কম দামে ইউনিক গিফট সার্ভিসটা করছে। সো স্টেক প্ল্যানিং ফ্রেমওয়ার্ক, এটা নতুন টার্মস আমার কাছে, আমি যার জন্য একটা পুরোটাই এখানে নিয়ে এসেছি। এস দিয়ে সিচুয়েশন অ্যানালাইসিস, ও দিয়ে অবজেক্টিভ, এস দিয়ে স্ট্র্যাটেজি, টি দিয়ে ট্যাকটিক্স, এ দিয়ে অ্যাকশন, সি দিয়ে কন্ট্রোল। আমরা চানমি অনলাইনের এই ইয়াটা আনবো এখন। সিচুয়েশন অ্যানালাইসিস, হু, কে কিনবে, তার টার্গেট কাস্টমার কারা, প্রফেশনালস যারা চাকরি করেন, হাউসওয়াইফ, স্টুডেন্ট, টিনেজ, যাদের বয়স 13 থেকে 50। আমরা এই বয়সটাকেই টার্গেট করছি কারণ সাধারণত গিফট দেওয়া নেওয়া এটা টিনেজদের মধ্যেই খুব বেশি চল, যার জন্য 13 থেকেই আসলে যাদের অনলাইন এক্সেসটা বেশি সেই লেভেলটাই আমরা টার্গেট করছি। কেন তারা এই গিফটটা কিনবে? কারণ এই গিফটটা খুব সহজে, খুব অল্প পয়সায় নেট থেকে কিনে ফেলা যাবে। তারা কিভাবে ট্রানজ্যাকশনটা করবে? ট্রানজ্যাকশনটা হবে তাদের নেটেই হবে, অন ক্যাশ, ইন অ্যাডভান্স পেমেন্ট হবে। এটা বিকাশের মাধ্যমে হতে পারে, আরো আমাদের অনেকগুলো ই ক্যাশ সার্ভিস আছে সেগুলোর মাধ্যমে হতে পারে। তাদের কাছে ইনফরমেশন গুলো কিভাবে আদান প্রদান হবে? এটা ফেসবুক নির্ভর। তাদের ডিসিশন গুলো, কাস্টমার যেটা কিনবে আসলে আমরা তাদেরকে সেই ডিসিশনটা নেওয়াতে হবে, কারণ তারা এই প্রোডাক্টটার প্রতি, যদিও বলছি আমরা কম দাম, কিন্তু মানুষের পকেট থেকে একটা টাকা বের করতেও অনেক কষ্ট হয়। সেটা তারা সোশ্যাল যে ফেসবুক মার্কেটিংটা হবে সেখানে কাস্টমার রিভিউ যত বেশি আনা যাবে, কাস্টমারদের বিভিন্ন আর্টিকেল আনা যাবে, এবং প্রোডাক্ট মার্কেটিংটা যদি জোরদারভাবে করা যায় তাহলেই আসলে তারা এটা কেনার জন্য ডিসিশনটা নিতে পারবে। এটা আমি বলেছি ফেসবুক মার্কেটিং। আচ্ছা সরি, হাউ দে ডিসকভার, আমাদের একটা সাইটও আছে chanmia.com, সেই সাইটে তারা কিভাবে যাবে? এটা আসলে ফেসবুক মার্কেটিং এবং গ্রুপ মার্কেটিং ফেসবুকের, সেখান থেকেই তাদেরকে ওখানে রাউট করে নেওয়া হবে যাতে তারা ওইখানে যে আরো বিভিন্ন রকম আমাদের গিফট যেগুলো আছে সেগুলো যেন নিতে পারে। কোন চ্যানেলে আমরা আসলে ভিজিটরদের নিব? আমরা ফেসবুক থেকেই নিব, আমাদের অন্য কোনো মার্কেটিং পলিসি এই মুহূর্তে নেই আসলে। এখানে 5 নাম্বার যেটা চ্যানেলস ইনক্লুড অ্যাডভার্টাইজিং, ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাড। মেসেঞ্জারের ইদানিং আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি করছে, এটাও আমরা এটা দিয়েই আমরা আসলে কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মেসেঞ্জার চ্যাটবট যেই সার্ভিসটা আছে। আর ইদানিং আমাদের এখানে আছে বিভিন্ন সেলিব্রিটি, লাইফস্টাইল সেলিব্রিটি, মোটিভেশন স্পিকার আছেন যাদের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলো ফেসবুক গ্রুপে, তাদের সেই গ্রুপে যারা আসলে অ্যাটাচড আছে আমরা ধরে নিচ্ছি তাদেরকে যদি আমরা টার্গেট করি তবেই আমরা একটা কাস্টমার গ্রুপকে আনতে পারবো। এখানে আমি কিছু নাম দিয়েছি, এরা আমাদের কাছে মনে হয়েছে যে এই লোকগুলো, এই অ্যাক্টরগুলো, মোটিভেশন স্পিকার, প্লেয়ারও আছে, এদের গ্রুপটা একটা শিক্ষিত এবং তারা নেটে চলাফেরা করে এবং তারা দেখে, এবং তাদের এই রকম একটা ইউনিক গিফট আমাদের মনে হচ্ছে যে তারা নিতে পারে। কম্পিটিটর অ্যানালাইসিস আমরা দেখেছি আমাদের দেশে এই ধরনের সার্ভিস এখনো নেই, কিন্তু বিশ্বের মার্কেটে হলমার্ক, আর্চিজ, getingscard.com এইরকম আরো কিছু কম্পিটিটর আছে যারা আসলে আমাদের এখানে কখনোই কম্পিটিটর হবে না, কারণ আমাদের এখানে অনলাইন থেকে এইসব কার্ড কেনাগুলো এখনো আমার জানার মতে হয়নি, কিন্তু যখনই আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছি তখন আমরা এদেরকে কম্পিটিটর পাচ্ছি। SWOT অ্যানালাইসিস, এটা আমাদের স্টেন যেটা ই কার্ড, এবং এটা খুব ইজিলি বাই করা যায়, কাস্টমাইজ ডিজাইন, এটাকে আমরা স্ট্রেংথ বলি। উইকনেস, ডিজাইনার নেই আমাদের, যেহেতু ডিজাইনার পাওয়া যায় না, ডিজাইনগুলো পোর হয়, পেমেন্ট পলিসিগুলো আমাদের এখানে এখনো খুব ক্লিয়ার হয়নি, আমরা প্রোডাক্টগুলো ব্র্যান্ড শোকেসিং করতে পারছি না।
তারপরে আমাদের অপরচুনিটিও আছে। অপরচুনিটি আছে, মানুষ যেহেতু গিফট দিতে পছন্দ করে, সবাই একটা ছোট গিফট কারোর সাথে দিতে পারলে খুব খুশি হয়, সেজন্যই আমরা এটাকে অপরচুনিটি বলি। খুব দ্রুত ডেলিভারি করা যাচ্ছে, এটাও অপরচুনিটি। আর কোভিডের লকডাউনে মানুষের নড়াচড়া বন্ধ, সুতরাং তারা এই গিফটগুলো নিতে পারে। থ্রেট আমরা কনসেপ্ট কপিং, নিউক্লিয়ার এন্ট্রেন্স এবং কোভিডকেই আবার বলছি যে এটাই আমাদের থ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এটুকুই করা হয়েছিল, আরো হয়তো অনেকগুলো পয়েন্ট আছে করা হয়নি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার মেইল অ্যাড্রেসও এখানে আছে, চাইলে আপনারা মেইলও করতে পারেন আমাকে। আচ্ছা, আমার হচ্ছে যে চলে আসছে, আমাকে 2 মিনিট টাইম দেন, আমি জাস্ট ঢুকছি। আর আমার কর্মস্থল আইডিবি ভবন, বিসিএস কম্পিউটার সিটি, ওইখানেই আছি আমি সারাদিন। আইডিবি ভবন দোতলায়, মানে আপনাকে পাবো কিভাবে? হ্যাঁ, আরএম সিস্টেমস। আচ্ছা, আমাকে ফোন দিয়েন, ফোন নাম্বারটা নিন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক যে একটা ব্র্যান্ডের কাজ করার আগে এই ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান কি প্রয়োজন নাকি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন, অনেক প্রয়োজন ভাইয়া। মানে অলরেডি ইউ হ্যাভ অলরেডি রিয়ালাইজড যে হচ্ছে যে মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখেন, ধরেন আপনি বলতেছেন কমফোর্টেবল, কিন্তু আপনি আপনার ব্র্যান্ডের জন্য এমন একটা কালার পছন্দ করলেন সেই কালারটা কিন্তু আসলে মিনিং কমফোর্টেবল না, তাহলে কি হবে বলেন? অবশ্যই না, সেটা তাই না? সেই জন্য কিন্তু আমাদের এই মানে প্ল্যানিংটা আগে করে নেওয়া উচিত। যে কোনো কাজেরই আসলে প্ল্যান থাকা উচিত। আচ্ছা, আর কেউ কি প্রেজেন্ট করবে? না করলে আমরা হচ্ছে যে পরবর্তী আলোচনায় চলে যাই। এবং আসলে সত্যি কথা বলতে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এটা একটু জানেন আপনারা, কারণ এটা তৈরি করতে আপনাদের আরো সময় লাগবে, আরো স্টাডি করতে হবে। এটা আসলে 1 দিন 2 দিনের কাজ না, এটা আসলে ইট টেকস লট অফ টাইম। এবং আমার মনে হয় যে পুরো ট্রেনিংটা শেষ করার পরে আপনারা একটা ভালো স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করতে পারবেন আর কি ওভার টাইম। জি ভাইয়া, জি এটা ঠিক বলছেন। এটা হচ্ছে যে বাস্তবতা, মানে এটা এখন বললে তো হবে না। আপনারা একটা গাইডলাইন পাচ্ছেন যে এইভাবে বানাইতে হয়, এইভাবে পড়তে হবে। মানে আমি জানি না, অনেকে হয়তো জানেন, যেটা মানে এই ধরনের শব্দগুলো যে ছিল, বা এই ধরনের শব্দগুলা কোনো একটা সাইট করতে গেলে বা কোনো ই কমার্সে নামতে গেলে করতে হয়, এই ধারণাটাই আমার আসলে ছিল না। আমাদের কারোরই ছিল না ভাই। মানে এটা অ্যাকচুয়ালি নট ফর অনলি ই-কমার্স, মানে যে কোনো বিজনেসের জন্যই এই অ্যানালাইসিস গুলো করে নামতে হবে। তা যেহেতু এগুলা ছিল না, সুতরাং আমার কাছে তো মনে হয় যে অনেক কিছু শিখেছি। হয়তো এটা ম্যাচিউরড হয়নি, ম্যাচিউরড হয়ে যাবে। আসলে বাংলাদেশি বিজনেস করতে তো এসব কিছু লাগতো না কখনো। না, সব সময় লাগতো, হয়তো আমরা ইউজ করিনি। লাগতো সব সময়, ঠিক আছে, আমরা ব্যবহার করিনি এইজন্য আর কি। আচ্ছা, যাই হোক, আর কেউ প্রেজেন্টেশন দিবেন? না হলে আমরা আলোচনায় চলে যাব। আমি আজকে কিছু জিনিস নিয়ে আলোচনা করব, মানে নেক্সট ক্লাসে বা নেক্সট আমাদের আসলে কি কাজ করতে হবে বা আমরা কি নিয়ে স্টাডি করব সেটা নিয়ে আলোচনা করব আর কি। যদি কেউ ভাইয়া ভালো হয় আপনি আলোচনায় যান, আর এটা আরো একবার যে কোনো সময় রাখেন, এটা আমরা এটারে আরো ফুলফিল করতে পারি। ফাইন। আচ্ছা, নেক্সট যে আমাদের যে মানে আলোচনাটা, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে যেহেতু আমরা সামনে অনেক ক্যাম্পেইন ডিজাইন করব, আমরা অনেক টেকনিক্যাল কাজ করব, সো সেটা করার আগে আমাদের কিছু কেস স্টাডি পড়ে আসতে হবে। কেস স্টাডি কি রকম? যে আসলে এই যে ধরেন যে গ্লোবালি এবং লোকালি অনেক ধরনের মানে এই যে ক্যাম্পেইন হয়, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিং কেস স্টাডি, আমরা 2টা কেস স্টাডি আমরা একটু দেখব। কেস স্টাডি আমরা ধরেন যে এটাকে কি বলি, আচ্ছা আমরা 2-1টা অর্গানাইজেশনের কেস স্টাডি দেখে আসি। বাংলাদেশি দেখবো এবং ইন্টারন্যাশনালি দুটোই দেখবো। আচ্ছা, ধরেন বাংলাদেশি আমরা একটা গিকি সোশ্যালের একটা কেস দেখে আসি, গিকি সোশ্যালের একটা কেস স্টাডি দেখি, আর ওয়েবেবলের একটা কেস স্টাডি দেখি। আর গ্রের তো অবশ্যই কেস স্টাডি আছে, অনেক কেস স্টাডি আছে। আচ্ছা, আমরা যে একটা পড়ে আসি, দেখি কেস স্টাডি আসলে জিনিসটা কি। আমাদেরও কেস স্টাডি লেখা হচ্ছে, তো কেস স্টাডি গুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটু দেখি যে ডিজিটালের একদম পিওর ডিজিটালের কেস স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভ ডিজিটাল প্রোডাক্ট, ওদের খাস ফুডের একটা কেস স্টাডি ছিল, একটু দেখে আসি।
আচ্ছা, এটাও ধরেন একটা সর্ট অফ কেস। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি জি। ওকে ফাইন। এই কেসটা ছিল, দেখেন ওরা বলতেছে যে খাস ফুডের জন্য গিকিস সোশ্যালস ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ফর খাস ফুড। কি বলছে আমি একটু পড়ে আসি। রিয়েল বিজনেস রিয়েল রেজাল্ট, হাউ গিকিস ডেটা ড্রিভেন ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ হেল্পড খাস ফুড ক্রিয়েট আ লয়াল রিপিট কাস্টমার বেস। ঠিক আছে, আচ্ছা দেখেন, মাচ লাভড সেফ ফুড retailer Khash Food came into existence back in 2016. Geeky has been their marketing partner since the inception. Back at that time when companies used to go after likes and reach in Facebook only, Geeky devised a result-oriented multi-pronged approach that helped Khash Food become a pioneering brand in safe food retailing space in the country. Today, the company boasts a loyal customer base that places order amounting to more than 60% of Khash Food's daily order. তার মানে বলছে যে যখন কোম্পানিগুলো শুধু লাইক এবং রিচের পেছনে ফেসবুকে দৌড়াদৌড়ি করতেছে, তখন গিকি সোশ্যাল তারা একটা অ্যাপ্রোচ নিছে যেটা থেকে খাস ফুডের একটা লয়াল কাস্টমার বেস তৈরি হয়েছে, এবং সেই কাস্টমার বেসটাই মানে খাস ফুডের 60% অর্ডার সেই লয়াল কাস্টমার বেসিক্যালি ইয়ে করে। স্ট্র্যাটেজি 1, ওরা স্ট্র্যাটেজি 1 এ কি নিছে দেখি। লুকিং টু হুমস টু সেল টু, দ্য 80-20 প্যারেটো রুল ফর টিজি অপটিমাইজেশন। আপনারা এখানে একটা জিনিস একটু বলে রাখি, 80-20 রুল বলে একটা রুল আছে যেটাকে আমরা বলি প্যারেটো অ্যানালাইসিস বা প্যারেটো, মানে সম্ভবত ওই লোকটার নাম প্যারেটো, উনি 80-20 রুল, মানে এটা হ্যাঁ এটার মূল বিষয়টা কি যে প্রথম কনসেপ্ট এইভাবে আসছে যে পৃথিবীর 80% সম্পদের মালিক হচ্ছে 20% মানুষ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে এখানেও আপনার প্যারেটোতে আমরা দেখতে পাচ্ছি যে মানে যেটা আমাদেরকে বলে যে দেখা যায় যে আমার 80% কাস্টমার হচ্ছে 20% সেগমেন্ট, ধরেন আমার 100টা সেগমেন্ট আছে, তার মানে 80% আমি কাস্টমার পাচ্ছি 20% ওই কাস্টমার রেসপেক্টিভ সেগমেন্ট থেকে। তো বলছে যে স্ট্র্যাটেজি 1 এ কি, লাইক আদার ইস্যুস while designing digital marketing campaigns for any brand, we find that 80% of revenue generates from 20% of the customers. We followed the strategy vigorously for khashfood.com. After doing several A/B tests of different types of audience, interest-based, custom audience, lookalike audience, we figured out which target. হ্যাঁ, 80-20 টার্মসটা মেইনলি হলো মানে এখানে কাস্টমারকে বা কোনো একটা কাজ করার সময় মানে রেজাল্ট টার্গেট করা, লাইক আমি 80% কাস্টমার দিয়ে 20% প্রফিট নিব, 20% মানে আমার যে টোটাল যে প্রফিট আমি লাইক 100 টাকা প্রফিট করি ডেইলি, তো এটাকে আমি 80% কাস্টমারের কাছ থেকে 20% প্রফিট কালেক্ট করব, না 20% মানে কাস্টমার দিয়ে 80% প্রফিট কালেক্ট করব। রাইট রাইট রাইট, লাইক আমি কম দামে বিক্রি করে বেশি সেল করতে পারি, মানে 80% কাস্টমার 20% প্রফিট আবার হতে পারে। হ্যাঁ, এটাই মানে একদমই রাইট। তার মানে বিষয়টা হচ্ছে কি যে এই জন্যই বলতেছে যে আমরা ডিফারেন্ট ধরেন অডিয়েন্স, এই যে এখানে বলতেছে যে আপনারা অলরেডি জেনে আসছেন যে ইন্টারেস্ট বেসড, কাস্টম অডিয়েন্স, লুকালাইক, তাই না? তো ধরেন মাল্টিপল, ধরেন 7-8টা 10টা অডিয়েন্স সেট বানায়, দেখা যাচ্ছে যে আমার ম্যাক্সিমাম রেজাল্ট এই 5টা মানে সেট থেকে আসতেছে বা 3টা সেট থেকে আসতেছে। ধরেন আপনি 10টা সেট বানাইলেন বা 20টা সেট আপনারা বানাইলেন অডিয়েন্সের, 20টা সেট বানানোর পরে কি হবে, আপনি দেখবেন যে আপনি নির্দিষ্ট কিছু সেট থেকে সব থেকে বেশি মানে 80% রেজাল্ট ওই সেট থেকে পাচ্ছেন। তাহলে তখন বাকি সেট কি করে দিতে হবে, হয় অফ করে দিতে হবে অথবা ওই সেটে আমার খরচ কমায় ফেলতে হবে। বাকি সেটে আমি 80% বা মোস্ট অফ দা বাজেট আমি অন্য সেটে করব, আর আপনার এই সেটে ওই সেটগুলোতে আমি আমার বাজেট কি করব, কমায় ফেলবো, তাই না? আচ্ছা, এটা গেল বলতেছে স্ট্র্যাটেজি 1। স্ট্র্যাটেজি 2 তে কি আসছে দেখেন, utilizing the power of data-based marketing, identifying and capitalizing a peak monthly sales period.
মানে ও আরেকটা স্ট্র্যাটেজি মেক করতে যাচ্ছে যে যে আমাকে ও আইডেন্টিফাই করবে মানে যে কখন আমার মান্থলি মানে সেলস এর পিক পিরিয়ড থাকে। তো ওরা কি বলছে যে উই অ্যানালাইজড খাস ফুড সেলস ডেটা and found that being a food retailer brand, Khash Food sales pattern has a clear peak during the first week of every month. তার মানে ও বলতেছে যে খাস ফুডের ডেটা যখন অ্যানালাইসিস করা হলো তখন দেখা গেল যে আমার হচ্ছে যে, এবং এই অ্যানালাইসিস গুলো আমরা এক্সেলে আস্তে আস্তে দেখবো, কারণ আমরাই তো আপনার একটা ওই যে বাংলাদেশের একটা ফ্যান কোম্পানির সাথে কাজ করছি, ওরা গত মাসে প্রায় 15 লাখ টাকার মতো সেল হয়েছে, ওদের এই মাসে আশা করছি আমরা 25 থেকে 30 লাখ টাকা সেল হবে। তো আমি দেখবো যে আমার কোন এসকিউ মানে স্টক কিপিং ইউনিট মানে আপনারা এসকিউ মানে স্টক কিপিং ইউনিট মানে হচ্ছে যে আমরা একটা আইটেমকে, আইটেম বলতে কি ধরেন আপনার সয়াবিন তেল, ঠিক আছে, এটা একটা এসকিউ, হ্যাঁ সয়াবিন তেল, এটার মধ্যে অ্যাট্রিবিউট আছে 5 লিটার হবে না 2 লিটার হবে। তো আমি আসলে এগুলো অ্যানালাইসিস করে দেখবো যে কিভাবে আমরা এগুলো পিভট দিয়ে অ্যানালাইসিস করব, এগুলো আমরা শিখবো। এখন we analyzed Khash Food sales and found that being a food retailer brand, তার মানে ওর প্রথম মাসেই হচ্ছে সবথেকে মানে মাসের প্রথম সপ্তাহে সবথেকে বেশি সেল হচ্ছে এবং পিক হচ্ছে আর কি। So behavior wise our hypothesis was that the first week of every month usually marks the salary week for the average Bangladeshi professional, which in turn plays a pivotal role in determining the consumption pattern. We plan to capitalize on this consumer behavior. দেখেন কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস করাটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। যেমন আপনারা দেখবেন আমরাও কিন্তু চেষ্টা করি যে মাসের প্রথম সপ্তাহে মানে প্রথম দিকেই আপনার হচ্ছে যে আমরা এই যে ট্রেনিং এর কিছু আমরা রাশ পিরিয়ড রাখি। এটার কারণ কি? কারণ আমরাও তো দেখেছি যে এই সময়ে মানুষের কাছে টাকা থাকে, রাইট? সো মানুষের কাছে টাকা থাকলে সে কনজিউম করতে পারে। মানে কনজিউমার বিহেভিয়ার কিন্তু শুধু আপনার ধরেন সে কোথায় হিট করলো সেটা না, কিন্তু কনজিউমার বিহেভিয়ার কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং এখন ডিজিটাল এই জায়গাতে কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস করা আরো সহজ, কারণ ডেটা থাকলে আপনি পিভটে বসাই দিলে মানে অ্যানালাইজ করা খুব সহজ। আমি দেখাবো আপনাদেরকে এগুলো। আচ্ছা, so we offered consumer promotion sweeteners like discounts or free delivery on bulk purchase for the first 7 to 10 days of every month. তার মানে ও বলতেছে যে আমি তখন কি করতেছি, আমি দেখতেছি যে আমার ফার্স্ট উইকে মানে হাই থাকতেছে, মানে আমার সেলস পিক হচ্ছে অর্ডার, তখন আমি কি করতেছি, আমি আরো তাকে অফার দিচ্ছি যে তোমার আরো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কিছু কিছু আইটেমে ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে বাল্ক পারচেজের ক্ষেত্রে। মানে বাল্ক পারচেজের ক্ষেত্রে আবার কারণ কি বাল্ক পারচেজ মানে কি, তার মানে ইটস অল অ্যাবাউট প্লেইং উইথ কনজিউমার সাইকোলজি, তাই না? মার্কেটিং এ কিন্তু ব্যাপারটা কিন্তু তাই। We also used half of our monthly budget for this 10-day period as consumption started declining gradually after the first 10 days. তার মানে ও বলতেছে ধরেন আমার সারা মাসের ডিজিটাল মার্কেটিং এর আমার বাজেট হচ্ছে ধরেন $1000, তার মধ্যে আমি কি করতেছি, আমি আমার ও যেটা বলতেছে যে অর্ধেক, তার মানে $500 সে রাখতেছে প্রথম 10 দিনের জন্য। মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। In addition, we also pushed আমরা কি পুশ করেছিলাম, less frequently sold products using discounts, মানে যেগুলো কম সেল হয় সেগুলোতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, and combo offers with other high frequency items during the last week of every month. এবং সে কি বলতেছে যে যেগুলো লেস ফ্রিকোয়েন্টলি সোল্ড আইটেম আছে এবং সেগুলোর সাথে আমার যেগুলো হাই ফ্রিকোয়েন্সি আইটেম আছে, হাই ফ্রিকোয়েন্সি আইটেমে আমি কম্বো অফার দিচ্ছি, আর লেস ফ্রিকোয়েন্সি আইটেমে আমি কি করছি, আমি তাকে ডিসকাউন্ট দিচ্ছি। সো ইট ইজ পার্ট অফ ইয়োর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি 3, গোয়িং বিয়ন্ড ফেসবুক। আমরা ফেসবুকের বাইরেও যাচ্ছি। টেকিং আ মাল্টি চ্যানেল 360-degree digital approach to remarketing and new lead generation. Unlike the conventional digital marketing practice of only boosting in Facebook, we at Geeky Social, as the knowledge leader in the industry, took a multi-channel 360-degree digital approach to generate more conversion while adding new leads to the digital conversion funnel we set up for Khash Food. It was a combination of 4 carefully coordinated tasks
রিমার্কেটিং টু দ্য ওয়েবসাইট ভিজিটর, মানে রিমার্কেটিং করছে যারা ওয়েবসাইটে ভিজিটর করছে, undertaking aggressive search campaign in Google with relevant keyword to get all the interested people out there to visit fast food site looking for a safe food item in the internet. এবং ওরা কি করতেছে যে ওরা অন্যান্য যেমন গুগল সার্চ, আমরা দেখবো গুগল সার্চে সার্চ ক্যাম্পেইন ওরা করছে, publishing 50 blog article on the topic like safe food and food recipe to attract the right set of people interacting with the brand, and finally funneling those people to our remarketing campaign for their first acquisition using our previously mentioned promotional sweeteners called website offers and deals. তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র ফেসবুকে বুস্ট করাটাই না, আমরা আরো মজার ক্যাম্পেইন দেখবো, আমরা একটু পর ওয়েবেলের আরো কেস স্টাডি দেখবো, এবং আমি আরেকটা কেস স্টাডি আপনাদেরকে এখানে দেখাবো উজালা পেইন্টস এর। এটা আমি আপনাদেরকে দেখাবো উজালা পেইন্টস, এটা আমার খুব ভালো লাগছে আর কি, এই জন্য দেখাবো। আচ্ছা আমি আসতেছি, দাঁড়ান এটাতে। তারপরে কি বলতেছে, স্ট্র্যাটেজি 4, ensuring the best ROI for each taka spent, maximum visibility to a specific group of people so the proper brand awareness is achieved. Considering all the budget limitation, we set aside a small portion of our budget from the very beginning to run impression campaign for a specific group of TG with a size of not more than 10 lakh. To ensure maximum visibility, we used Google display campaign, মানে ওরা Google display campaign এর সাথে মানে Google display campaign ও করেছিল। The output numbers say we served more than 3 crore impression to this specific group of people in one single year. We knew not everyone was ready to buy from a local and relatively unknown e-commerce brand yet, so we kept our primary TG specific and spend maximum to be in the front of their eyes. তার মানে ও ম্যাক্সিমাম তাদের সামনেই যাচ্ছে। যেমন এখন আমার কাছে অনেকেই মানে যারা আমাকে ভুলে গেছিল, ধরেন আমার মানে মাঝখানে আমি 3 ইয়ার্স বিজনেসের ট্রেনিং মানে বড় স্কেলে ব্যবসার জন্য আমি ট্রেনিং নিচ্ছিলাম ধরেন, এবং আমি আপনাদেরকে বলেছি যে আই লস্ট আ লট, এবং সেটাকে আমি লস বলি না, সেটাকে আমি বলি যে ইট ওয়াজ মাই ট্রেনিং বেসিক্যালি। তো ঘটনা হচ্ছে যে মানে আমিও তখন দেখেছি যে বিষয়টা হচ্ছে কি, দেখেন যে এই 3 বছরে আমার অনেকে খোঁজ নেয়নি। যেমন ধরেন যে আমি আপনাকে এক্সাম্পল দেই, ধরেন আমার গত পরশুদিন একটা কল আসছে, ওই ভদ্রলোকের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। তো উনি এখন আমাকে কি করছে, আমাকে ওনার একটা হোটেল, অনেকগুলো হোটেল ওনারা ম্যানেজ করে, উনি একসময় রিজেন্সি হোটেল রিজেন্সিতে ছিলেন, তো এখন জাকারিয়া ইন্টারন্যাশনাল নিয়ে কাজ করে, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল আপনারা জানেন, মানে এটা 3 স্টার মানের একটা হোটেল। আমাকে ফোন দিছে যে নাজমুল ভাই আপনাদের তো ক্যাম্পেইন দেখতেছি, ভালো লাগতেছে, তো আপনি মানে আপনারা আমাদের এই হোটেল জাকারিয়ার ওয়েবসাইটটা আপনারা করে দেন। তো ঘটনা হচ্ছে যে তার কাছে কিন্তু আমার এখন ভিজিবল থাকতে হবে কার কাছে, যারা মানে ব্যাপারটা এরকম। ইভেন আমি এমন একটা ক্যাম্পেইন রান করাচ্ছি ধরেন সামনে, যে আমার ফোনে যারা ধরেন এই যে 2500 মানুষ বা 3000 মানুষের ফোন নাম্বার আমার কাছে আছে, যাদের সাথে আমার লাইফে বিভিন্ন সময় দেখা হয়েছে, কথা হয়েছে, আদান প্রদান হয়েছে আমি কি করছি, তাদের ডেটা নিয়ে আমি কিন্তু একটা ক্যাম্পেইন রান করে ফেলবো। যাই হোক, এখন কি বলছে, উই আর ভেরি প্রাউড টু সে ইউজিং দ্যাট স্ট্র্যাটেজি প্লেড আ পিভটাল রোল মেকিং খাস ফুড a strong brand among this group of people without spending a single taka in conventional ATL or BTL channel. ওই যেটা আমরা অলরেডি শুনেছি যে ATL চ্যানেল এবং BTL চ্যানেলের বিষয়টা কি। Topping it all, a deliberate approach to create loyal customer. We targeted to create our first recurring 5,000 customer as soon as possible. Being a food retailer, we knew if we get a recurring order every month from a small group of people, we can save a lot of money from our marketing budget, whether spent on random people for a first time conversion. So we created continuous effort and communicated through email, SMS, Facebook sponsored message, newsfeed remarketing campaign to our previous customers, and eventually made them our recurring loyal customers, which has enabled Khashfood to reduce his marketing budget by 50% just within 3 years, while other startups fail miserably in reducing its marketing budget in first few years. এটা আমরা একটা কেস স্টাডি পড়লাম, আমরা আরো কিছু কেস স্টাডি পড়বো।
তার আগে আমরা হচ্ছে যে একটু উজালা পেইন্টস এর একটা বিজ্ঞাপন দেখে আসি। উজালা পেইন্টস এর এই বিজ্ঞাপনটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, বাট এটা আমার একটা ওয়ান অফ মাই এই যে মাইন্ড ট্রি পাওয়া গেছে, এটা আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট কেস স্টাডি এবং এটা খুব চমৎকার। আপনাদেরকে আমি লিংকটা দিচ্ছি উজালা পেইন্টস এর, আপনারা বিজ্ঞাপনটা শোনেন, আমি আপনাদেরকে শোনাই, আমার যেহেতু স্পিকার আছে আপনারা শুনতে পারবেন আর কি। মানে কত ইম্পর্টেন্ট দেখেন, মানে আপনাকে ব্লেন্ড করতে হবে এই জিনিসগুলো, কিন্তু যে আপনি একটা কথা বলতেছেন সেই কথাটা কেন বলতেছেন এটা আপনাকে আসলে রেশনাল দিতে হবে। আমি একটু আপনাদেরকে এটা আগে দেখাই বিজ্ঞাপনটা, তারপরে আপনারা এই যে ক্যাম্পেইনের নাম হচ্ছে, ক্যাম্পেইনের নাম কি, প্রত্যেকটা যখনই একটা কিছু করা হয় ক্যাম্পেইনের একটা নাম থাকে, ওরা নাম দিয়েছে আমাদের রং। আমি আপনাদেরকে শোনাই আর কি, ভালো লাগবে দেখেন, এবং এটা কেস স্টাডিটা একটু পড়তে হবে। লালে আর নীলে হলদে মায়া জালে এ রং রোদুর আপনে আপন, এ রং বাংলার ডাকছে জীবন। You like it? Yeah, of course. Wow, that's us. You. আচ্ছা, দেশটা এত রঙিন, মানুষ এত রঙিন, বাড়িটা এত মলিন কেন? ওকে মিস্ত্রি সাহেব, তাহলে নিব কোন রং? অবশ্যই উজালা পেইন্ট। বাংলার রঙের মতোই আমাদের উজালা পেইন্টস, একবার দেয়ালে লাগালে আর ওঠা উঠি নেই। এখন দেখেন আপনারা তো একটা টিভিসি দেখলেন আর কি, কিন্তু টিভিসিটার ব্যাকগ্রাউন্ডে দেখেন, এটা একটা কেস, মানে এতক্ষণ তো আমরা বললাম হচ্ছে একটা ডিজিটালের কেস, এবং আপনাদেরও কিন্তু এরকম কোন একটা ক্যাম্পেইন ডিজিটালি ডিজাইন করতে গেলে অবশ্যই এগুলো মানে এটা একটা কমন জিনিস। ব্যাকগ্রাউন্ড দেখেন, উজালা পেইন্ট, a brand of Nazrul Brother Limited has been operating its function in Bangladesh since 2003. যে নজরুল এন্ড ব্রাদার্স হচ্ছে বাংলাদেশে 2003 থেকে অপারেশন করতেছে। The brand comes to the appearance in mass media through a TVC in 2015. ঠিক আছে, যে তারা 2015 সালে ম্যাস মিডিয়াতে আসে, 2015 সালে একটা টিভিসির মাধ্যমে। The communication raise a significant awareness among the stakeholder, মানে স্টেকহোল্ডারের মধ্যে একটা significant awareness ক্রিয়েট করে। Hence it generates product lifting to dealers and generate some trial. However, product penetration wasn't up to the mark in urban. ঠিক আছে, আপনার বিষয়টা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এরা হচ্ছে যে আপনার প্রোডাক্ট লিফট করে হচ্ছে ডিলারদের মাধ্যমে, মানে হেভি লিফটিংটা ডিলারদের মাধ্যমে এরা করে। তো যাই হোক, তো বলতেছে যে মানে আপনার হচ্ছে যে শহর এলাকাতে বেসিক্যালি আপনার এই মানে আপ টু দা মার্ক হচ্ছিল না। মোরওভার selling will slow down as dealers weren't making repurchase, এবং হচ্ছে ডিলাররাও রিপারচেজ করছিল না। The brand didn't come into purchase preference in the painter and end user end. প্রবলেমটা কোথায় সেটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। তো তখন বলতেছে যে তারা রিসার্চ করে দেখলো কি, যে তাদের আপনার হচ্ছে যে পেইন্টারদের যারা মানে আপনার এখানে মানে বিষয়টা বুঝতে হবে যে একটা পেইন্ট যখন করা হয় সেটার সিদ্ধান্ত সাধারণত কিন্তু একজন পেইন্টার নেয়, মানে আপনার যিনি রং করে তার কাছে জিজ্ঞাসা করে যে ভাই কোন রং লাগাবো, আপনি একটা ভালো সাজেস্ট করেন। আমরা কিন্তু সাধারণত এভাবেই এন্ড ইউজারের কাছেও এটা কিন্তু এন্ড ইউজার মানে কি যে কনজিউমার আর কি, তার কাছেও কিন্তু এটা আপনার মানে প্রেফারেন্সে ছিল না। উজালা ফাউন্ড ইট অ্যান ইন্টারনাল রিসার্চ, মানে এটা ইন্টারনাল রিসার্চ দিয়ে উজালা ফাইন্ড মানে এটা বের করছে। To change the market situation, Ujala wanted a real breakthrough of brand beyond building awareness. তারা একটা breakthrough করতে চাইছে। Market background and cultural context. এবার আসতেছে কি দেখেন, যে বাংলাদেশ পেইন্ট মার্কেট ইজ এ 2550 crore ever expanding market with 9% market growth. যে বাংলাদেশের পেইন্ট মার্কেট একটা খুবই বড় একটা মার্কেট, যেটা 2500 কোটি টাকার মার্কেট, এবং
একটা ওয়াই মানে ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে 9% আপনার গ্রোথ হয়। রাইজ অফ পেইন্ট কনজাম্পশন ইজ ইন সেমি আরবান এন্ড রুরাল এরিয়াস fuel paint market growth as a result of people increasing purchasing power. Among the 40 companies, market is largely depend on foreign multinational, which indicates even the big brands were getting penetration in growing market segments, semi-urban and rural. In Bangladesh, paint is a semi-involved product where painter take the major purchase decision. This is very important. যে দেখেন আপনার কার কাছে পৌঁছাইতে হবে বা কাকে হিট করতে হবে, কার মাথায়, যে হু টেকস দ্য পারচেজিং ডিসিশন, যে পারচেজিং ডিসিশনটা নেয়। এন্ড বায়ার সেট দ্য শেড চয়েস, এবং বায়ার কিন্তু শেড, এই যে মানে শেড চয়েস মানে কি, তার ছায়ায়, মানে আপনার এই যে পেইন্টার বলতেছে যে এইটা নেন, সে তখন এটা নিচ্ছে। The buyer largely depend on painter, they also seek user endorsement. User endorsement চায়। In most cases the endorsed brand is Berger Paint. Along with paint implementation, multiple shape option, longevity and durability, it is the name which plays the biggest factor for Berger Paint's market leadership. Okay, the challenge, এটা identify করাটাও important. How Ujala Paint get into buyer purchase consideration when the market is largely middleman based market, and even the rural buyer consider Berger when it comes to the brand choice. This is the challenge. Insight and strategic thinking. The name Ujala is not new in our culture. Ujala আমাদের কালচারে কিন্তু আপনার হচ্ছে যে মানে নতুন কোনো শব্দ নয়। There is a laundry brand Ujala Nil. Ujala Nil নামে একটা ব্র্যান্ড আছে laundry, which is widely known by people here for long. হ্যাঁ, যেগুলো কিন্তু আপনার মানে widely known. So when it comes to the name Ujala, people relate in with Ujala Nil and perceive it as an Indian brand. Hence, necessity of establishment of Ujala as a local paint brand comes to the front. তার মানে তাকে বলতে হবে যে তাকে এইটা এস্টাবলিশ করতে হবে যে এটা আমার লোকাল ব্র্যান্ড। টু রিচ আউট দ্য বিগ আইডিয়া, মানে এটাকেই আমরা বিগ আইডিয়া বলছি। We drive the deep cultural thought of Ujala. We drive the মানে এটাই হচ্ছে বিগ আইডিয়া, যে আমাদেরকে কি করতে হবে, যে আমরা আপনার এই আমার কমিউনিকেশন থেকে আমি আমার কালচারটাকে বের করে নিয়ে আসবো এবং সেখানে আমি ইমোশন দিয়ে হিট করাবো। According to the top of mind association of word Ujala, Ujala means bright light, মানে উজ্জ্বল আলো। Light is the decode of hope and motivation. Light হচ্ছে hope and motivation এর প্রতীক। In altogether, Ujala is closely related to our emotion positively. Hence, we decided tell something emotional. আমরা একটা ইমোশনাল বলতে চেয়েছিলাম। As Ujala is being perceived as a foreign brand, we need to tell something that break the misconception established as proud brand of Bangladesh. Our big idea was আমাদের রং। এই যে ক্যাম্পেইনের যেটা নাম দেখলেন আপনারা, so this is the main big idea, যে আমাদের রং মানে আমাদের দেশের, মানে আমাদের রং মানে এস্টাবলিশ করা যে আমার লোকাল, মানে এটা আমাদের রং আর কি। Creative execution. Bangladesh has some unique colors that cannot be found anywhere in the world. Mind-boggling color impress even a foreigner that he or she would like to be indulged for long in unique colors of Bangladesh. In the creative storyline, we show a foreigner bride who is impressed with the unique colors of Bangladesh shirt. Then she made the urge, while the country rich in so much colors, why their house not match that much colorful? Here we place Ujala paint that is parallel to our country's own unique color. So এটা কিন্তু একটা গল্প বলা। দেখছেন, বিগ আইডিয়াটা হচ্ছে আমাদের রং। এবার ওয়েবেলের আমরা একটা লাস্ট কেস স্টাডি, গ্রামীণ ফোনের একটা কেস স্টাডি। তার মানে আপনারা একটা টার্ম পেলেন যেটার নাম হচ্ছে বিগ আইডিয়া। এখন বিষয়টা হচ্ছে যে এবার যদি আমরা গ্লোবাল কেস স্টাডিতে যাই, যে ফেসবুক কেস স্টাডিজ অন ফেসবুক,
যে দেখেন ফেসবুকের বিজনেস সাকসেসের মধ্যে অনেক কেস স্টাডি আছে। যেমন আমরা ক্লিনিক থাইল্যান্ডের একটা কেস স্টাডি পড়ি। ক্লিনিক থাইল্যান্ড বুস্টিং অফলাইন সেলস উইথ দ্য ফেসবুক স্টোর ট্রাফিক অ্যাট অবজেক্টিভ। ফেসবুক স্টোর ট্রাফিক দিয়ে তারা হচ্ছে যে অফলাইন সেল নিশ্চিত করবে। সাকসেস স্টোরি, দ্য গ্লোবাল স্কিন কেয়ার brand ran a Facebook and Instagram campaign in collaboration with department store in Thailand and used the store traffic ad objective to drive offline sales, which brought an 8.8 times return on ad spend, প্রায় 9 গুণ। সো এগুলো কিন্তু হচ্ছে যে কেপিআই, ঠিক আছে, কি পারফরম্যান্স ইন্ডিকেটর, যে আমার 8.8 টাইমস ROAS আমি পাইছি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। 1.3 মিলিয়ন পিপলের কাছে আমরা রিচ করেছিলাম, 6.9 times lower cost per purchase than another online campaign in the same time frame. Their story, premium skincare. Clinique is a prestige cosmetic brand with a long history and great brand awareness in Thailand. Offering premium products for every skin type and tone. The brand carefully formulates and meticulously tests its product to ensure a high quality. Their goal, তাদের কি গোল ছিল, as Clinique's products are available in the selected এটা ভুল আছে মনে হয়, in selected department store across Thailand, the makeup and skincare brand wanted to find a digital approach that would encourage people to purchase product by visiting the physical stores. Stepping into stores, Clinique word, আচ্ছা কি করছে দেখেন, এটা একটু ভালো করে পড়তে হবে। This campaign was broadly targeted to women over 30 in Thailand. Clinique used automatic placements to deliver the ads across Facebook, Instagram, and এই যে এইভাবে ওরা একটা ক্যারোসেল ফরম্যাটে ওরা অ্যাড করছিল আর কি, যে দেখা যাচ্ছে এখানে। The power of collaboration, আচ্ছা কি কি প্রোডাক্ট ইউজ করছে, অ্যাড স্টোরি ইউজ করছে। তো এটা একটা ছোট্ট কেস, বেসিক্যালি এটা ফেসবুকের সাকসেস স্টোরি। এইভাবে আপনি যদি গ্লোবাল, আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের ঠিকানা দেই, ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস, লাইফ মার্কেটিং নামে একটা কোম্পানি আছে, দিস ওয়ান, ওদের কিছু কেস আপনারা পড়ে আসতে পারেন। অথবা ইন জেনারেল আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কেস স্টাডি দিয়েও আপনি কিন্তু মানে পড়াশোনা করতে পারেন। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং কেস স্টাডি, 9 সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং কেস স্টাডি, যে এখানে সিঙ্গেল গ্রেন, এটা কিন্তু খুবই ভালো ওয়েবসাইট। সো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে মিনিমাম 2টো কেস স্টাডি নিয়ে আপনারা হচ্ছে প্রেজেন্ট করবেন আপনাদের ল্যাঙ্গুয়েজে। পুরোটা কপি পেস্ট না, আপনাদের ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে আপনারা 2টো কেস নিয়ে আপনারা হচ্ছে ইয়ে করবেন, হচ্ছে রিভিউ আর কি, এটাকে বলা হয় রিভিউ। 2টো কেস রিভিউ করবেন এবং 2টো কেস রিভিউ করে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হবে বেসিক্যালি, ঠিক আছে। কার্ডিনাল, এটা মূলত কিভাবে করব ভাইয়া? হ্যাঁ, এই যে কেস স্টাডিটা আগে পড়তে হবে, জি পড়ে তারপর আমি কিভাবে প্রেজেন্ট করব এটা বুঝতে পারতেছি না আসলে। মানে কিভাবে প্রেজেন্ট করবেন, আপনার মানে আপনি প্রেজেন্ট করলেন যে তারা এইটা করছিল, তারা এইটা করছিল, তারা এইটা পাইছে। অন্যের কেস স্টাডি আপনি প্রেজেন্ট করবেন কিন্তু আপনার ভাষায়, কপি পেস্ট করবেন না। আপনি ডেটা নেন কিন্তু লেখাটা যেন আপনার মানে আপনার মতো হয় এবং আপনার জন্য কিছু ইনসাইট যেন সেখানে থাকে। বুঝতে পারছি? এই যে ধরেন ওদের একটা কেস স্টাডি জিও ফেন্সিং, মানে একটা স্ট্র্যাটেজি জিও ফেন্স করে দেয়া, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হচ্ছে যে আপনার মানে ইয়ে করছে। তো এই ধরনের কিছু কেস আপনাকে ইয়ে করতে হবে। পাপ্পা জনস ডেলিভার বেটার পিজা এট আ লোকাল লেভেল, 374% হচ্ছে রেভিনিউ ইনক্রিজ করছে, 426%
গুগল ফেসবুকের মাধ্যমে 426% অর্ডার ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের মানে অ্যাসাইনমেন্টের টাইটেলটা কি হচ্ছে? অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কেস স্টাডি, মানে রিভিউ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কেস স্টাডি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর ক্যাম্পেইনের কেস স্টাডি রিভিউ করা। যেমন আমাদের একটা কেস স্টাডি আছে, যদিও এটা কিন্তু খুব ভালো কেস স্টাডি না, আমি আপনাদেরকে দেখাই। মানে আরো কাজ করতে হবে। আসলে আমি ওয়ান ম্যান আর্মি ছিলাম, তো এখন তো আমি আর ওয়ান ম্যান আর্মি নাই, এখন আমরা অনেক লোক একসাথে কাজ করি। মানে আমরা উই অল আর, মানে ইনক্লুডিং ইউ। এক সময় দেখবেন যে আপনাদেরকে আমরা কেস লিখতে দিব। আমাদের একটা কেস হচ্ছে 10 কোটি টাকার সেলস আমরা যেভাবে সম্পন্ন করেছিলাম, বাংলায় একদম। ক্লায়েন্ট হচ্ছে গ্রিনাডিক লিমিটেড, প্রকল্পের নাম হচ্ছে আমের বাড়ি, ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটা। প্রকল্প পরিচিতি স্মার্ট ফার্মিং এর মাধ্যমে গ্রাহকদের কাছে শতভাগ অর্গানিক আম পৌঁছানো এবং বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে আম রপ্তানির লক্ষ্যে গ্রিনাডিক লিমিটেড বাংলাদেশের পঞ্চগড়ে তৈরি করছে দেশের সর্ববৃহৎ আমের বাড়ি। 250 একরের আমের বাড়িতে থাকছে উচ্চ ফলনশীল ভিটি, মঞ্জিরা, সিন্ধু প্রতিভা প্রজাতির প্রায় 80 ও রপ্তানিযোগ্য আমের প্রজাতির প্রায় 1 লক্ষ আম গাছ। এছাড়াও আমের বাড়ি গ্রাহকদের অবসর সময় কাটানোর জন্য থাকছে ইকো রিসর্ট, বাটারফ্লাই গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, অবজারভেটরি টাওয়ার, যেখান থেকে দেখা যাবে হিমালয়ের পর্বতশৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা, বোটিং অ্যান্ড কায়াকিং এর সুবিধা, মেডিটেশন সেন্টার, ম্যাঙ্গো বার ইত্যাদি। এছাড়াও আমের বাড়ি গ্রাহকদের জন্য দেশের বিভিন্ন শপিং মল, ইকো রিসর্ট এবং হাসপাতালে থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল ডিজিটাল মার্কেটিং চ্যানেল ব্যবহার করে 1 অক্টোবর 2019 থেকে 21 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত 10 কোটি টাকার সেলস ডিল সম্পন্ন করা। চ্যালেঞ্জ কি ছিল? বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের আর কোনো প্রকল্প নেই বিধায় আমাদের দেশের মানুষের এ ধরনের প্রকল্প সম্পর্কে ধারণা কিছুটা হলেও সীমিত। আরেকটা চ্যালেঞ্জ ছিল, আমরা যখন ক্যাম্পেইনটি নিয়ে প্ল্যান করছি তখন গ্রিনাডিক লিমিটেডের ওয়েবসাইটটি কনভার্সন রেডি ছিল না। আমাদের স্ট্র্যাটেজি কি ছিল? একটি কনভার্সন রেডি ওয়েবসাইট তৈরি করা। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকই সব থেকে জনপ্রিয়, সেহেতু প্রথম অবস্থায় আমরা ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করার সিদ্ধান্ত গ্রহণ করি। সেক্ষেত্রে আমরা নিচের ফানেল অনুসরণ করে ক্যাম্পেইনের সিদ্ধান্ত গ্রহণ করি। এছাড়াও আমাদের প্ল্যানে ডিজিটাল মার্কেটিং এর জন্য নিচের বিষয়গুলো রেখেছিলাম, যেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। গুগল অ্যাডস এ ডিসপ্লে ক্যাম্পেইন, একটি 3D অ্যানিমেশন তৈরি করা, একটি অডিও ভিজুয়াল তৈরি করা, লিঙ্কডইনে ক্যাম্পেইন করা, যেহেতু আমাদের টার্গেট অডিয়েন্স লিঙ্কডইনেও আছে। ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন টাইপ, কি কি ধরনের ক্যাম্পেইন করেছি? এভারগ্রিন ক্যাম্পেইন করেছি, কনভার্সন ক্যাম্পেইন করেছি, লিড জেনারেশন ক্যাম্পেইন করেছি। আমরা যে সেলস ফানেল ব্যবহার করেছিলাম, আমরা খুবই সাধারণ একটি ফানেল ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। মজার ব্যাপার হলো এই ফানেলকে আরো শক্তিশালী করার জন্য আমরা একটি এভারগ্রিন ক্যাম্পেইনের যাবতীয় টেকনিক এখানে ফলো করি। আচ্ছা, যাই হোক, ক্যাম্পেইনের জন্য যে ধরনের টুলস এবং টেকনিক্স আমরা ব্যবহার করেছি, ওয়েবসাইট, পিক্সেল, ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স, ডেটা স্টুডিও, এক্সেল, অপটিমাইজড, সিআরও, এবি টেস্টিং, গুগল সার্চ কনসোল, এগুলো। ফেসবুক মার্কেটিং এর যে অ্যাপ্রোচ গুলো ব্যবহার করা হয়েছে এখানে আমরা দিয়েছি। কনভার্সন রেডি ওয়েবসাইট যেভাবে তৈরি করেছিলাম। অ্যাওয়ারনেস পোস্ট আমরা কি করেছিলাম, যেহেতু আপনার মানে পোস্ট তৈরির আপনার ইয়েটা কি, আইডিয়া জেনারেশন, কপিরাইটিং, হ্যান্ড ড্রয়িং, ডিজিটাল স্কেচিং, টাইপোগ্রাফি, মানে আমরা এই এসওপি মেনটেন করে এই ভিজুয়াল গুলো তৈরি করেছিলাম। এবং এখানে আপনার বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের এই প্রজেক্টের অস্তিত্ব নাই, মানে আপনার মানে খাতা কলমে আছে, কিন্তু আপনার এই প্রজেক্টের কিন্তু বাস্তবে অস্তিত্ব ছিল না। সো যেহেতু খাতা কলমে আছে, সুতরাং এটাকে আমার মানুষের সামনে আনতে হবে। সুতরাং মানুষের সামনে যদি আমাকে আনতে হয়, তাহলে আমাকে ইলাস্ট্রেট করতে হবে। তার বেসড অন তাদের প্রোডাক্ট কিভাবে, আমরা তাদেরকে দেখাই দিচ্ছি যে তোমার প্রোডাক্ট এরকম হবে। ক্লায়েন্ট কিন্তু নিজেও মানে ক্লিয়ার ছিল না যে তার ভিজুয়ালাইজেশন কেমন হবে। আমরা তাকে ভিজুয়াল করে দিছি যে আপনার প্রজেক্ট এরকম হবে। হ্যাঁ, সবুজ প্রকৃতির মাঝেই কাটুক কিছু স্মৃতিময় মুহূর্ত। প্রকৃতির মনোহর সৌন্দর্যকে অনুধাবন করুন, অনুভব করুন এক বৈচিত্র্যময় প্রকৃতি। পাখির কলতানে মুখরিত থাকুক গ্রিনাডিকের আমের বাড়ি, উপভোগ করুন এক রোমাঞ্চকর অনুভূতি। প্রকৃতির সান্নিধ্যে অনাবিল আনন্দে কাটুক আপনার সন্তানের সময়। ছিপে তুলুন প্রকৃতির স্বাদ, হিমালয়ের পাদদেশে উপভোগ করুন নৈসর্গিক সৌন্দর্য। এই করে কিন্তু আমরা ক্লায়েন্টের কাছে রিচ করেছি এবং সেখান থেকে আমরা কনভার্সন পেয়েছি অনেক। এই যে আপনার দেখেন, আমি দেখাতে পারবো গ্রিনাডিকের এই ফর্মই
ফিল আপ করেছে, এই যে দেখেন এখানে হোম পেজে আমরা একটা ফর্ম দিয়েছিলাম যে ডাউনলোড ব্রোশিউর টু নো মোর অ্যাবাউট আমের বাড়ি। এই ব্রোশিউর যারা ফিল আপ করেছে তাদেরকেই আমরা রিচ করে আমরা সেল কিন্তু ক্লোজ করে ফেলছি। এগুলো ছিল কেস বেসিকলি। তো আপনাকে যেটা করতে হবে, আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল যে কেসগুলো আছে, ইন্টারন্যাশনাল কেসগুলো অনেক অ্যাডভান্সড কেস, অনেক মানে অনেক ডেটা ড্রিভেন কেস। আমাদের কেসগুলো অনেক, বাংলাদেশের কেসগুলো একটু কিছু কিছু জায়গায় মানে কিছু কমতি আছে। যাই হোক, সো নেক্সট ইয়েটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হচ্ছে যে রিভিউ ডিজিটাল মার্কেটিং কেস স্টাডি। দুটো কেন বললাম, ওয়ান হচ্ছে লোকাল অ্যান্ড ওয়ান ইন্টারন্যাশনাল। একটা হচ্ছে লোকাল কেস স্টাডি এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল কেস স্টাডি আপনাকে রিভিউ করতে হবে। এই হচ্ছে যে আমার আলোচনা ছিল। সো এখন আমি একটু জাস্ট আর 2 থেকে 3 মিনিট আলোচনা করব যে আপনাদের পারসেপশনে কিছুটা চেঞ্জ হয়েছে কিনা, এটা একটু জানতে চাই। যে কাজ কি হবে না হবে সেটা পরে, কিন্তু আপনাদের পারসেপশন, অর্থাৎ আমি একটা কমিউনিকেশন করবো। যেমন আমরা এখন আমাদের কিন্তু আপনার এই যে অন্যান্য ট্রেনিং গুলো কিন্তু মানে খুব একটা ভালো চলছে না। বদলে ফেলো ভালো চলছে, ডিজিটাল মার্কেটিং এর 499 টাকা ট্রেনিং ভালো চলছে। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি, দেখেন আমরাও কিন্তু এখন নতুন ক্যাম্পেইনে যাচ্ছি। আমরাও হচ্ছে কি করতেছি, আমরা গতকালকেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হবেন নাকি মাস্টার। দেখেন আমি আপনাদেরকে কিন্তু কালকে একটা ক্যাম্পেইন ভিজুয়ালের মানে আমি আমাদের যে আইডিয়াটা আমি শেয়ার করেছি, যে আমাদের ক্যাম্পেইনের মানে বিগ আইডিয়া ধরেন, ঠিক আছে। মানে এখানে দুটো জিনিস হয়ে গেছে, কিন্তু আমাদের কনজিউমার বিহেভিয়ার এরকম হয়ে গেছে যে টার্টলসে চিপ মানে অনেক কম টাকায় ট্রেনিং করা যায়। তো এখানে একটা এই জন্য আমরা যেটা করছি, মানে এগুলোর পেছনে লজিক আছে। যে অনেকে মনে করতেছে তাহলে কি সারফেস লেভেলের ট্রেনিং এত টাকায় বেচতেছে, আবার ঠিকই কিন্তু আপনার ইয়েতে আপনার বলতে ফেলে নিজেকে প্রোগ্রামে অনেক মানুষ এনরোল করছে। তো বিষয়টা হচ্ছে যে এই জন্য আমরা ভাবলাম যে আমাদের কাস্টমারের কনজিউমার সাইকোলজিকে কনজিউমার ভাবতেছে এটা মনে হয় সারফেস লেভেলের ট্রেনিং। এই জন্য আমরা কি করতেছি, আমরা নতুন ক্যাম্পেইন আনতেছি, নাম হচ্ছে মাস্টার হয়ে যাও, মানে বিগ আইডিয়া। ঠিক আছে, আমাদের আইডিয়া ইতিমধ্যে আপনি জেনেছেন যে ব্র্যান্ডের একটি মাস্কট আছে, আসলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে। সো এই মাস্টার হয়ে যাও এই ট্যাগলাইনে আমরা এবার ক্যাম্পেইন চালাবো। যেটা আপনারা দেখলেন যে ইয়ের ক্ষেত্রে আমাদের রং, উজালা পেইন্টস এর ক্ষেত্রে দেখলেন যে আমাদের রং, তাই না, মানে বিগ আইডিয়া। তো আমাদের ক্ষেত্রে বিগ আইডিয়া হচ্ছে মাস্টার হয়ে যাও। কারণ আমরা দেখেছি যে সবাই চিন্তা করতেছে যে টার্টলস মনে হয় তাহলে আবার 200-300 মানুষ নিয়ে এরকম ট্রেনিং করাবে, 499 টাকা ট্রেনিং যেভাবে হয়েছে। তো সব ট্রেনিং তো সেভাবে হচ্ছে না। তো মাস্টার হয়ে যাও, এই জন্য আমরা বিগ আইডিয়াটা নিয়ে আসছি হচ্ছে মাস্টার হয়ে যাও। এই ক্যাম্পেইনের নামটা আবার চেঞ্জ হয়েছে, এটার নাম হবে এখন আমরা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইন্ট্রিগ করা, মানে মানুষকে আপনার হচ্ছে যে ইয়া করা, কি বলে এটাকে, মানে হচ্ছে তাকে উৎসাহ দেন। আমরা নাম দিয়েছি কি হবেন নাকি মাস্টার। ওই মাস্টার মানে মাস্টার হয়ে যাও না দিয়ে এবার মানে এটার নাম চেঞ্জ করে দিলাম হবেন নাকি মাস্টার। ঠিক আছে তারেক ভাই, পড়াশোনার কোনো বিকল্পই নাই। আপনি ডিজিটাল মার্কেটার হবেন যদি বাংলাদেশের এই যে যেই মার্কেট অলরেডি আছে দেখতেছেন আর কি, যে মানে বাংলাদেশের মার্কেটে কি হয়েছে আমি আপনাকে বলি যে দুটো জিনিস ঘটছে। মানে মার্কেট কোথায় মানে গ্যাপ রয়ে গেছে, যে বড় বড় যে এজেন্সি ট্র্যাডিশনাল মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করছে, তারা জানে যে কিভাবে কন্টেন্ট বানাইতে হয়। ঠিক আছে, দে আর ভেরি গুড এট কন্টেন্ট মেকিং। এবং আমরা যে কন্টেন্ট গুলো দেখতেছেন আমরা বানিয়েছি বা বানাচ্ছি, এগুলো কিন্তু সব আপনার লোকাল, মানে এই কন্টেন্ট মেকিং এ কিন্তু আমি লোকাল এজেন্সির লোকজনকে দিয়ে বানাচ্ছি। এই জন্য কিন্তু কিছুটা হলেও আমাদের কন্টেন্ট আপডেটেড হচ্ছে। কারণ আমি এজেন্সি করার শুরুতে আমি কিন্তু এশিয়াটিক, গ্রে, এদের এইখান থেকে আমি ফুলটা মানে এখান থেকে হয় নিয়ে আসছি রিসোর্স, অথবা আমি হায়ার করছি। যেমন ধরেন আমার এখানে কিন্তু গ্রে, এশিয়াটিক বা অন্যান্য এজেন্সির একদম টপ লেভেল মানে আর্ট সুপারভাইজাররাও কিন্তু আমার বিভিন্ন ভিজুয়ালে কাজ করে। কারণ আমি জানি যে কন্টেন্ট তার কাছ থেকে বানায় নিয়ে আসতে হবে। কিন্তু দেশের লুফলসটা কোথায় ছিল, যে মানে এই যে আপনার টেকনোলজিতে আবার দুর্বল এজেন্সিগুলো, মানে টেকনোলজিতে দুর্বল, মানে যে মার্কেটিং, এটাকে বলে মারটেক একটা টার্ম, মার্কেটিং টেকনোলজি। ঠিক আছে, সো মার্কেটিং টেকনোলজিতে আবার তারা দুর্বল। তো এই দুটো জায়গাকে মার্চ করতে পারলেই হচ্ছে যে আপনি তখন রিয়েল মানে মার্কেটার হিসেবে নিজেকে ভাবতে পারবেন। ইভেন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, দেখেন
ব্র্যান্ডিংটা কোন লেভেলে হয় দেখেন। যেমন আমরা আমাদের একটা আপনার হচ্ছে যে থিম সং আমরা তৈরি করতেছি, আমাদের থিম সং, ঠিক আছে, টার্টলস এর থিম সং। যে আপনি দেখেন আমরা যেহেতু ইন্টারন্যাশনালি আমরা এখন আপনারা দেখেছেন যে আমরা টুকটুক করে কন্টেন্ট, গতকালকে ফেসবুক পিক্সেলের একটা পিডিএফ দিয়েছি, ওটার বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনে আমাদের ইউটিউবে কন্টেন্ট যাচ্ছে। তো দেখেন এগুলো কত ইম্পর্টেন্ট। এই যে আপনি মেজর স্কুলে যাবেন, ওরা কিন্তু ডেটা ড্রিভেন নিয়ে কাজ করে। এই যে একটা সাউন্ড আসলো, এটা কিন্তু একটা ব্র্যান্ডের অ্যাসেট। আমরাও কিন্তু এরকম একটা অ্যাসেট ডেভেলপ করছি। দেখ আমার বকবকানি শেষ, আপনাদের কাছ থেকে 2-3 মিনিট শুনে আমি ডিনার করব, করে আমি ক্লাসে ঢুকবো। আচ্ছা, এটা নিয়ে আমি একটা আপনাদেরকে নিজেদেরকে একটু ইয়ে করতে বলছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এটা নিয়ে আমরা একটা ক্লাস নিব। এই কেসের পরে আমরা হচ্ছে টেকনোলজিতে ঢুকে যাব। মানে আপনাদেরকে বিভিন্ন কেস দেখাইলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং মানে শুধু টেকনোলজি নিয়ে কাজ করা না, ডিজিটাল মার্কেটিং মানে অনেক কিছু নিয়ে কাজ করা, বুঝতে পারছেন? তো আরো একটা দুটো তিনটা ক্লাস হয়তো ব্র্যান্ড, কালার সাইকোলজি এগুলো নিয়ে হবে আর কি। তারপরে আমরা টেকনোলজিতে চলে যাব আর কি। আমি আপনাদেরকে একটা ক্লাসে সবাইকে নিয়ে একদিন বিজনেস ম্যানেজারের যাবতীয় নিটিগ্রিটি ডিটেলস মানে ইনস্ট্যান্টলি আপনার সলভ করে ফেলবো ইনস্ট্যান্টলি। ব্র্যান্ড নিয়ে আমরা তো অলরেডি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, আর ব্র্যান্ড নিয়ে তো আমাদেরও অনেক কথাবার্তা বলার আছে, তাই না? এখন তো বলতে পারি নাই অনেক কিছু। আমরা ব্র্যান্ড নিয়ে আরো কথাবার্তা বলবো, এবং আমরা সিনথিয়া এগুলো নিয়ে প্রেজেন্টেশন বানাচ্ছে, তো আমরা এগুলো নিয়ে কথা বলবো আর কি, বুঝতে পারছেন? আপনাদেরকে যখন আমরা মানে এই যে ক্যাম্পেইন ডিজাইন করতে দিব, ধরেন আমাদের তো অনেক ক্লায়েন্ট আছে, তাই না? তো আমি ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট দিলাম যে ভাই এটার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করেন, এটার একটা মানে হচ্ছে ক্যাম্পেইন ডিজাইন করেন। তো আপনাকে তো ওই ডিজাইন ক্যাম্পেইন যে কোন টেকনোলজি করবেন, টেকনোলজি আপনি সব জানেন। ধরেন আপনি অ্যাট্রিবিউশন মডেলিং, অ্যানালিটিক্স, ডেটা স্টুডিও আপনি সব জানেন, কিন্তু এর আগের জিনিসটা জানেন না, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমরা এটাকে অবশ্যই প্রত্যেক সেমিস্টারে ব্র্যান্ড নিয়ে কিছু আলোচনা থাকবে। আচ্ছা, আমরা আলোচনা করব এটা নিয়ে, ঠিক আছে? মানে আমরা এই যে আজকে তো আলোচনা করতে পারলাম না, মানে এই সবগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আবার আলোচনা করব। মানে এখানে যে ছোট ছোট প্রবলেম গুলো আছে, কিভাবে স্ট্রেংথ লিখতে হবে, কোনটা উইকনেস লেখা যায়, কোনটা লেখা যায় না, ভিশন, মিশন স্টেটমেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে যে মানে এগুলো নিয়ে আলোচনা আমরা করব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আপনারা একটু স্টাডি করতে থাকেন, আমরা আলোচনা করব। জি নাজমুল ভাই, একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন। যে একটা ব্র্যান্ড যখন ক্রিয়েট করব, তো আমার তো দেখতেছি যে এটা যে ডিপার্টমেন্ট গুলো আছে, এক একটা ডিপার্টমেন্ট অনেক হিউজ, তো একটা লোকের তো আপনার এত বেশি কনসেপ্ট, এত বেশি নলেজ থাকে না। তো আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে গেলে হাউ মেনি ডিপার্টমেন্ট উই নিড টু বি স্পেসিফাইড? আই মিন এক্সপার্ট, যে কতজন লোক নিয়ে আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি, মানে যেমন কন্টেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কথা মনে হয় আপনাদের ওই যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর আপনার মানে প্রথম দিকে আপনারা ওই যে অপারেশনাল প্রসেস, এটা আপনারা মনে হয় আপনারা একটু দেখছেন, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তো বেসিক্যালি আপনার এখানে যেটা লাগে সেটা হচ্ছে যে মানে আপনার কোন কোন ডিপার্টমেন্ট দরকার হয়, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, তারপরে হচ্ছে যে আপনার ক্রিয়েটিভ টিম, ঠিক আছে? তারপরে ধরেন যে এখানে ক্রিয়েটিভ মানে কপিরাইটিং টিম, তারপরে হচ্ছে যে আপনার মিডিয়া বাইং টিম, ঠিক আছে? হ্যাঁ, টেক টিম, এই কয়েকটা কম্বিনেশন করে কিন্তু হচ্ছে যে এই যে মানে এই ধরনের মানে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি মানে বা মার্কেটিং কমিউনিকেশনে এই জিনিসগুলো ডিপেন্ডেন্সি থাকে আসলে, ঠিক আছে? দেশে যে কোম্পানিগুলো হয়, এরা হয় নরমালি ওয়ান ম্যান আর্মি, তো একাই সব কাজ করতে চাই আমরা। এর ফলে দেখা যায় কোনো একটা লাইনে আমরা অনেক দুর্বল হয়ে যাই। যেমন আপনার এই কনসেপ্টগুলো একটু আগে দেখলাম, কন্টেন্ট রাইটিং যেগুলো, তো এগুলো অনেক হাই থটের, একটা অ্যাড অনেক মানে অনেক কিছু মিন করে, বাট শোনা যাচ্ছে? হ্যাঁ 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 রাইট। হ্যাঁ, তো আমরা যেখানে কাজ করতে যাই, তো দেখা যায় যে আমরা মার্কেটিং এর যদি বেশি এমফাসাইজ দেই, তো কন্টেন্ট রাইটিং এর যে ব্যাপারগুলো আমরা দেখছি এটা অনেক বেশি অর্গানাইজড করে আপনারা ডেভেলপ করছেন, 4-5টা কন্টেন্ট রেডি করে পরবর্তীতে এগুলো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান যাচ্ছে। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম। এগুলো তো মানে ঘটনা হচ্ছে একটা ব্র্যান্ড কখন ব্র্যান্ড হয়,
একটা ব্র্যান্ড হওয়া কিন্তু এত সহজ না। আমরা বলি না ব্র্যান্ডেড, একটা ব্র্যান্ড হওয়া কিন্তু সহজ না, একটা ব্র্যান্ড হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার, তাই না? আপনি 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 হচ্ছে যে ব্র্যান্ড আপনার ইউনিক পজিশনিং স্টেটমেন্টে বলে আসতেছেন যেটা কমফোর্টেবল, আপনি বলতেছেন কমফোর্টেবল, আবার আপনি যায় মনে করেন এখানে লাল কালার ব্যবহার করে দিলেন, এটা কতটুকু যুক্তিযুক্ত হয় সেটা আমি জানি না। রাইট, বিষয়টা বুঝতে পারছেন? জি জি। তো মানে এখানে মানে ব্র্যান্ড হইতে গেলে এইসব জিনিস, এবং ব্র্যান্ড হওয়াটা ইম্পর্টেন্ট, সেলস কিন্তু আপনার হবে, কিন্তু ব্র্যান্ড হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নালে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না মার্কেটে। রাইট। মানে আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনি জেনে আপনারা জেনে অবাক হবেন যে আমাদের এই রেড বাফেলো 499 টাকার এই ট্রেনিং এর গ্রুপে এদেশের যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে অলমোস্ট আমি বলবো যে টপ লেভেলে যারা কাজ করছে আর কি ডিজিটাল মার্কেটিং এ সবাই আছে। এটা কি জানেন আপনারা? মানে করছে নাকি কোর্সের বাইরে? মানে করছে, রানিং। আচ্ছা, যারা ধরেন সার্ভিস দেয়, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল, যেমন রেজওয়ান ভাই খুব ভালো ট্রেনিং দিতেন দীর্ঘদিন, মানে আমি কখনো ট্রেনিং করি নাই রেজওয়ান ভাইয়ের, তানভীর রেজওয়ান ভাইয়ের, আপনারা হয়তো চিনেন। দেখেন তানভীর রেজওয়ান ভাই হচ্ছে আপনার এই যে সিডিএম থেকে ওনারা ট্রেনিং করতেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার আপনি দেখবেন তার প্রোফাইলে গেলে একসময় প্রচুর ট্রেনিং করাতেন, এবং এই সময়গুলোতে আমি ট্রেনিং করাইনি ফ্র্যাঙ্কলি স্পিকিং, তার আগে আমি এম ল্যাবে প্রচুর ট্রেনিং করাইতাম। সো তানভীর রেজওয়ান ভাইও কিন্তু আমাদের সাথে এখন কানেক্ট হয়েছে, মানে আমাদের ট্রেনিং করছে বেসিক্যালি। তো মানে কেন কথাটা বললাম সেটা হচ্ছে যে আপনি যদি ব্র্যান্ড হিসেবে না দাঁড়াইতে পারেন, যেমন এখন আমরা চেষ্টা করছি বা আমাদের মানে অবস্থান বাংলাদেশের মানুষের কাছে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং এর অ্যাটলিস্ট বা টেকনোলজির ক্ষেত্রে আমাদের অবস্থান অনেক মানে টপ অফ মাইন্ডে না থাকলেও অনেকটাই টপ অফ মাইন্ডে, আবার কিছু কিছু জায়গায়। তো টপ অফ মাইন্ডে থাকাটা খুব ইম্পর্টেন্ট কাস্টমারের, বুঝতে পারছেন? রাইট। সো মানে আপনি যদি ব্র্যান্ড না দাঁড় করাতে পারেন, পজিশনিং না দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু ওভার টাইম আপনি হারাই যাবেন। হারাই গেছেন অনেক কোম্পানি। জি জি। হ্যালো ভাই, সমস্যা নেই। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। আপনি বলছিলেন যে ওই আমাদের যে টার্মিনোলজি গুলো যেটা দিছিলেন ওই ইসের ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ ওগুলা বাংলায় বলছিলেন? হ্যাঁ বাংলায় অলরেডি আমাদের লেখা হয়ে গেছে। হ্যাঁ আমি আপনাদেরকে অ্যাটলিস্ট আপনাদের জন্য, যদিও এই আমজাদ তুমি আপাতত ড্রাফটটা, বাংলা ড্রাফটটা বলতে ফেলাতে প্রকাশ করো আর কি, ঠিক আছে? আমরা এটা প্রকাশ করতে চাচ্ছিলাম না, আপনারা এটা মানে কিপ ইট ইন মাইন্ড যে আমরা এটা এখনো এটা আমাদের একটা বড় কন্টেন্ট মেকিং এর জায়গা, সো আপনাদের পড়ার জন্য আমরা দিচ্ছি, দয়া করে এটা ডিস্ট্রিবিউট করবেন না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। এটা আমজাদ তুমি তাহলে দিও, হ্যাঁ ঠিক আছে, পোস্ট করে দিও। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা চেতনায় চেঞ্জ হচ্ছে না অনেক? তো মানে পড়াশোনা আমরা কেন করি? ইউনিভার্সিটি সব লেখাপড়া কি মনে আছে আমাদের? নাই। চিন্তা চেতনা চেঞ্জ হয়ে গেছে, আর কিচ্ছু না। আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনি তাকে কোয়েরি করবেন যে ভাই আমি তোমার মার্কেটিং করবো, তোমার ব্র্যান্ড গাইডলাইন কই? তখন ক্লায়েন্ট চিন্তা করবে আরে আল্লাহ, এই লোক তো পড়াশোনা করে আসছে। বিষয়টা তাই না? ওয়েবসাইট কিন্তু আমরা সবাই এখনো পাইনি। পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার কথা ছিল, আজকে তো বুঝি না ওটা বাকি আমাদের কোনো মানে মডিফাই করা লাগবে বাকি? ওইটা আপনাদের ওইটা ছাড়া আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে? রাইট। ওয়েবসাইট তো আমাদের সম্পূর্ণ ধারণা নেই, ওয়েবসাইট আমি চালাবো, এগুলো নিয়ে ধারণা দেয়া হবে। আচ্ছা ওকে হ্যাঁ ওইটাই। আরে কোনো কিছু নিয়ে ভয় পাবেন না, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণই নাই। We all are here to solve our issues. Yes. এগুলো তো এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছিলেন হচ্ছে যে এখানে যারা আছেন ওদেরকে হচ্ছে আপনি বলছিলেন যে আপনারা তো একটা ডেমো ওয়েবসাইট দিচ্ছেন, তাছাড়া হচ্ছে যে নিজেরা একটা আপনার সাইট করার জন্য, মানে একটা ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য ছোটখাটো করে হলো। তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটা করছি, সেটা হচ্ছে যে আপনার এখানে তো অনেকে যারা আছেন সবাই তো আর আপনার করবে না, সবাইকে আর ডিজিটাল মার্কেটিং মানে এটাকে পেশা হিসেবে তো আর নিবে না, অনেকে হয়তো নিজের বিজনেস ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি ধরনের আপনার ডোমেইন বা হোস্টিং নেওয়াটা আপনি জরুরি বলে মনে করেন? আমি সবসময় ডোমেইন হোস্টিং নিজে পারচেজ করার
মানে নিজে নিজে না না আমি হচ্ছে যে পার্সেসের ব্যাপারটা হচ্ছে ওইটা বলছি না, আমি জাস্ট বলছি হচ্ছে যে আপনি ধরুন আপনি যদি এজেন্সি করেন তাহলে হচ্ছে যে আপনি এক ধরনের নাম দিবেন, আর আপনি যদি আপনি অন্য কোনো বিজনেস করেন তাহলে কিন্তু আরেকটা নাম দিবেন। হ্যাঁ, আমি এখন এটা হচ্ছে একটু জানতে চাচ্ছি, তো যে যেটা করবে ওইটার অনুপাত ওই অনুসারে নাম দিয়ে। এটা হচ্ছে যে অপশনাল কেন বললাম, মানে 6 মাসের মধ্যে যদি আপনি কিছু একটা দাঁড় করায় ফেলতে পারেন ভালো না? যিনি সার্ভিস যিনি দিবেন তিনি ধরেন আমাদের কোলাবোরেশনে সার্ভিস দিচ্ছেন, তার নিজের ওয়েবসাইট আছে, আবার আমাদের সাথেও কাজ করছেন, তাই না? এই কোলাবোরেশনও তো ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে আমজাদ আমাদের কাছে অনেক ছোট ছোট রিকোয়েস্ট আসে না কাজ করার, সব কাজ কি আমরা করি? না না, তাহলে আমরা রেফার করে দিতে পারি না তাকে? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটাই আর কি, আর কিছু না। আজকে থাকে পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ভাই, গুড নাইট।